বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ঠিক আছে, আমরা লেকচার 1 শুরু করে দেই। লেকচার 1 লাইভে কি আসছি আমরা? হ্যাঁ, লাইভে আসছি। এখন কথা হচ্ছে যে আমরা দেখি যে আমাদের সমস্যা দূরীভূত হয়েছে কিনা। হ্যাঁ, সমস্যা ক্লিয়ার। ওকে, ঠিক আছে। হুম, তো ঠিক আছে, আমরা এক নাম্বার যে লেকচারটা, আমরা 1 নাম্বার লেকচারটা শুরু করে দেই। আজকের লেকচারটাতে আমি যেই জিনিসগুলো পড়াবো সেই জিনিসগুলো সম্পর্কে আগে আমি আপনাদের ধারণা দিই। সবাই জয়েন করে ফেলেন। সবাই একটু জয়েন করে ফেলুক, আমি একটু সময় নিচ্ছি। সবাই জয়েন করে ফেলুক। আজকে যে টপিকটা পড়াবো সেটা নিয়ে আলোচনা করতেছি। ওকে, তো 156 জন জয়েন করছে, দেখি সবাই সবাই জয়েন করতে থাক। মানে অনেকেই ছিল, প্রথমবার একটু সমস্যা ছিল, এখন আমরা জয়েন করে ফেলবো। ক্লাসের সময় একটু আগাই দিলে ভালো হয় না ভাইয়া? 9টার দিকে যে আমার অন্যান্য ক্লাস যে থাকে, আব্দুল কাইয়ুম, এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে, হ্যাঁ, আমার 9টার দিকে আরো ক্লাস থাকে, তো এই জন্য সম্ভব হচ্ছে না। ঋতু মাগুরা থেকে বলছে, ওকে স্যার এখন রেডি। গরিবের দাদা বলছে যে এখন রেডি, আর কোনো সমস্যা নাই, গরিবের দাদা যেহেতু বলে ফেলছে। স্যার টাইমটা একটু আগায় দেয়া যায় না? আচ্ছা আচ্ছা, আগে করা যায় না। আই এম ইন। ওকে, সবাই সবাই রেডি? ওকে, দেখেন আজকে যে টপিকগুলো আমি পড়াবো, প্রথমে যেই জিনিসটা সম্পর্কে, সেটা আহ মূলত সেটা হচ্ছে সংখ্যা রিলেটেড কিছু প্রবলেম আমরা করব। সংখ্যার মধ্যে একটা জিনিস থাকবে হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের বিষয় নিয়ে আমরা একটু শিখবো। ভগ্নাংশ নিয়ে এক নাম্বার এক নাম্বার হচ্ছে ভগ্নাংশ নিয়ে শিখবো। 2 নাম্বার শিখবো হচ্ছে দশমিক। দশমিক নিয়ে কিছু শিখবো, দশমিক। 3 নাম্বার মৌলিক সংখ্যা নিয়ে কিছু শিখবো, মৌলিক সংখ্যা নিয়ে কিছুটা শিখবো। তাহলে 3টা খুবই ইম্পর্টেন্ট টপিক আমরা শিখবো। হ্যাঁ, 3টা ইম্পর্টেন্ট টপিক। এই যে কমেন্ট করা বাদ দিয়ে কিন্তু পড়াশোনা, কিন্তু মনোযোগ মনোযোগ, খাতার মধ্যে লেখালেখি শুরু। হ্যাঁ, খালি মানে ধুমায় ধুমায় খালি কমেন্ট করলে হবে না। একেবারে আহ সুন্দর মতো করে খাতায় খাতায় নোট ডাউন করে ফেলেন। খাতায় সুন্দর মতো করে নোট ডাউন করেন। এই যে একজন একজন বলছে টাইম ঠিক আছে, একজন বলছে টাইম ঠিক নাই, এগুলো আগায় দেন, এগুলো কথা বাদ দেন। সবাই সবাই পড়াশোনার দিকে মনোযোগ দেন। আজকে যে টপিক সমূহ বলছি, সেই টপিক সমূহের মধ্যে ভগ্নাংশ ভগ্নাংশ হচ্ছে 1 নাম্বার। সেই জন্য তো আমি বললাম যে ভিডিওটাকে কেমনে করতে হবে। মোবাইল কিন্তু এইরকম করে দেখলে হবে না, আমি দেখবো এইভাবে করে, কিন্তু আপনারা দেখবেন এইভাবে। আপনাদের এত কমেন্ট করার প্রয়োজন নাই, যখন প্রয়োজন হবে তখন আপনি জাস্ট কমেন্ট করবেন। প্রতিটা সময় মানুষের কমেন্ট দেখলে, আমার পড়া পড়লে আপনার মাথায় ঢুকবে? কিছুই মাথায় ঢুকবে না। আর ভিডিওটাও ছোট দেখা যাবে। এইভাবে করে ভিডিওটা ছোট দেখা যায়। এই যে দেখেন ভিডিওটা কত ছোট, ভিডিওটা অনেক ছোট দেখা যায়। অথচ এটা যখন এরকম করা হয়, ভিডিওটা অনেক বড় দেখা যায়। মোবাইলের কথা বলছি, অনেক বড় দেখা যায়। ঠিক আছে, এই কাজটা করেন, সবাই এই কাজটা করতে থাকেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, গুড। প্লিজ, ভিডিও এন্ড সাউন্ড ক্লিয়ার না নাজমুল ভাই। ভিডিও আর সাউন্ড ক্লিয়ার ভাই। এটা এটা আসলে আপনার মানে আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা। এই ভিডিও সাউন্ড ক্লিয়ার না, এগুলো নিয়ে বেশি কথা বলে লাভ নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, আমরা শুরু করে দেই। আমাদের প্রথম যেই বিষয়টা সেটা হচ্ছে ভগ্নাংশ নিয়ে। এই যে ভগ্নাংশ, এটা নিয়ে আমরা পড়াশোনা শুরু করব। এর পরের বিষয়টা হচ্ছে দশমিক নিয়ে, তারপরেরটা হচ্ছে মৌলিক সংখ্যা নিয়ে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা পড়ব। তো এখন প্রথম যেই বিষয়টা, যে এই যে দেখেন সবাই লিখতেছে ভিডিও আর সাউন্ড পুরা ক্লিয়ার এখন। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার। তা যার ক্লিয়ার না, এইটুক মাথায় ঢুকাইতে হবে, যার ক্লিয়ার না তার নেটওয়ার্কে প্রবলেম আছে। এতটুক জিনিস মাথায় ঢুকতে হবে যে আমারই নেটওয়ার্কে প্রবলেম, তাই আমার কাছে ক্লিয়ার আসতেছে না। এতটুক জিনিস কিন্তু মানে বুঝতে হবে, এতটুকু জিনিস বুঝতে হবে। হঠাৎ করে আপনার কাছে ক্লিয়ার না হইলো, তার মানে আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। এতটুকু জিনিস বুঝতে হবে ভাইয়া। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো আমরা শুরু করি প্রথমে ভগ্নাংশের বিষয় নিয়ে। হ্যাঁ, ভগ্নাংশের বিষয়টা নিয়ে শুরু করি। ভগ্নাংশ, আচ্ছা,
এখন প্রথম যে কথাটা সেটা হচ্ছে ভগ্নাংশের যে ব্যাপারগুলো আসে আমাদের ভগ্নাংশ। আমি যদি ভগ্নাংশের কথা বলি, ভগ্নাংশ মূলত হচ্ছে তিন প্রকারের। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে ভগ্নাংশ হচ্ছে তিন প্রকারের। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত, আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, মিশ্র। তো এগুলোর এই ভগ্নাংশের ইংরেজিতে বলে হচ্ছে, ভগ্নাংশকে ইংরেজিতে বলে হচ্ছে ফ্র্যাকশন। কি বলে? ফ্র্যাকশন। তার মানে এই যে প্রকৃত ভগ্নাংশ এটাকে বলে হচ্ছে প্রপার ফ্র্যাকশন। এটাকে কি বলে? প্রপার ফ্র্যাকশন। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন, এটাকে বলে প্রপার ফ্র্যাকশন। আচ্ছা, তো এটা এটা হচ্ছে প্রপার। যেটা যেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এটাকে বলে ইমপ্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন। আর যেটা মিক্সড সেটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন, তাই না? ফ্র্যাকশন হচ্ছে এই তিন প্রকারের। হ্যাঁ, এটা হচ্ছে ভগ্নাংশ হচ্ছে এই তিন প্রকারের। এগুলো আমরা সবাই জানি না? ভগ্নাংশ যে এই তিন প্রকারের সবাই আমরা জানি। আচ্ছা, প্রথম প্রথম যেই কথাটা সেটা হচ্ছে যে আমাদের এই জিনিসটা আগে মাথায় রাখতে হবে যে ভগ্নাংশের উপরে এবং নিচে, উপরে এবং নিচে দুইটা জিনিস থাকে। আমি যদি নর্মালি বলি এইভাবে করে ভাগ আকারে দুইটা জিনিস থাকে একটা ভগ্নাংশের মধ্যে। তো যেটা যেটা উপরে থাকে সেটাকে আমরা বলি লব, আর নিচে যেটা থাকে সেটাকে বলি আমরা হর। দুধের উপরে, দুধের উপরে থাকে কি? দুধের উপরে থাকে স্বর, কিন্তু ভগ্নাংশের নিচে থাকে হর। দুধের উপরে থাকে হর, কিন্তু ভগ্নাংশের নিচে থাকে ভগ্নাংশের নিচে থাকে হর, দুধের উপরে থাকে স্বর, তাই না? তো এই যে একটা ভগ্নাংশের লব আর হর, লব থাকে উপরে আর হর থাকে নিচে, কিন্তু দুধের কি উপরে থাকে স্বর, কিন্তু ভগ্নাংশের নিচে থাকে হর। ঠিক আছে, ওকে। এই লব আর হরের মধ্যে আমরা জানি যে এই লবটা, এই লবটা যদি হরের চেয়ে বড় হয়, লবটা যদি হরের চেয়ে বড় হতে পারে, লবটা হরের চেয়ে ছোট হতে পারে। যখন লবটা ছোট কিন্তু হরটা বড়, এই যে লব ইজ লেস দেন হর, তখন সেটাকে বলি আমরা প্রকৃত ভগ্নাংশ। এটাকে বলি প্রকৃত ভগ্নাংশ। যখন লবটা হরের চেয়ে বড় হয় তখন সেটাকে বলি আমরা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, এই অপ্রকৃত ভগ্নাংশে আরেকভাবে প্রকাশ করা যায়, যেখানে সামনে একটা পূর্ণ সংখ্যা থাকে, এখানে একটা একটা থাকে পূর্ণ সংখ্যা, সামনে একটা থাকে পূর্ণ সংখ্যা এবং তার সাথে থাকে একটা প্রকৃত ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ, এইটা মিলাই হচ্ছে আপনার মিশ্র। এই কাহিনী হচ্ছে এরকম। কিরকম দেখেন, আমরা সবাই জানি এটা কিন্তু ক্লাস 2, 2, 3 পড়া, তাই না? যে মনে করেন আপনাকে আমি দিলাম যে লবটা ছোট, যেমন 3 উপরে নিচে হচ্ছে 5, লবটা হচ্ছে ছোট, হরটা হচ্ছে বড়, তার লব ছোট হর বড়, তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কিন্তু লব বড় হর ছোট, তাহলে এটা হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। আরেকটা যদি একটা পূর্ণ সংখ্যা থাকে তার সাথে একটা যদি প্রকৃত ভগ্নাংশ থাকে, মনে করেন এরকম একটা প্রকৃত ভগ্নাংশ এখানে আছে, প্রকৃত ভগ্নাংশ লবের সাথে, মানে একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ আছে, তাহলে সেটাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ, তাই না? এটা কি ঠিক? হ্যাঁ স্যার, আমি প্লিজ দেন, আমি গেটার উল্টা পাল্টা লাগাই দিছি, ক্লিয়ার হওয়ার কোনো ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে তাহলে আমি আমি কি বলতে পারি যে ওই যে লব, লব আর হরের মধ্যে, লব আর হরের মধ্যে যদি উপরেরটা ছোট, মানে উপরেরটা ছোট আর নিচেরটা বড়, তাহলে উপরেরটা ছোট আর নিচেরটা যদি বড় হয় সেটা কিন্তু একের চেয়ে ছোট। এই ভগ্নাংশটা হচ্ছে একের চেয়ে ছোট, এই ভগ্নাংশটা হচ্ছে একের চেয়ে ছোট, কারণ যদি আমি ছোটকে বড় দিয়ে ভাগ করি তাহলে একের চেয়ে ছোট আসবে, যদি বড়কে ছোট দিয়ে ভাগ করি তাহলে একের চেয়ে বড় আসবে,
একের চেয়ে বড়, আর মিশ্র ভগ্নাংশ সাধারণত একের চেয়ে বড় হয়। তিন পূর্ণ, কোনো কিছু পূর্ণ থাকলে এই পূর্ণ সংখ্যাই তো একের চেয়ে বড়। তার মানে আমরা কিন্তু এইভাবে করে কি হাত বাঁকা করেন, মানে আমি বুঝি নাই। ওকে, ঠিক আছে। এই তো লব আর হরের বিষয়গুলো হচ্ছে এরকম। এখন সবাই খেয়াল করেন যে কি কি জিনিসগুলা আপনার ক্যামেরা ফোকাস করেন, ঠিক হবে। স্যার ভিডিও ব্লার, আপনার ক্যামেরা ফোকাস করেন মানে কি? ঠিক হবে, ইংলিশ ভার্সনের ওয়ার্ডগুলো বললেন কাইন্ডলি। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। তো এই যে ছোট বাচ্চাদের যে পড়াশোনা, এগুলা থেকে কোনো পরীক্ষায় কিছুই আসবে না। আমি আগে বুঝাচ্ছি যে আপনাদের জবের পরীক্ষা এগুলা থেকে কিছুই আসবে না। ছোটদের একটু জিনিস জানাইলাম আমি। পরীক্ষায় কি রকমের জিনিস আপনার কাজে লাগবে? ফার্স্ট কাজ কি লাগবে? তাহলে আসেন, ফার্স্ট কাজ কি লাগবে সেটা আগে আমি বলি। মনে করেন দুইটা ভগ্নাংশ আপনি গুণ করতেছেন। প্রথম যে কাজটা লাগবে, দুইটা ভগ্নাংশ আপনি যদি গুণ করেন, তাহলে আপনার কাটাকাটি করা লাগতে পারে। একটা জিনিস হচ্ছে কাটাকাটি করা লাগতে পারে, যে দুইটা আমি ভগ্নাংশ গুণ করব। ধরেন আপনার এখানে আছে 18, এখানে আছে মনে করেন 21, আপনি কাটাকাটি করবেন। প্রথম এইটা যদি আপনি, মানে এক একজন কি কাজ করতেছে আমি বলি। আপনারা ভিডিওতে কেন লিখতেছেন যে এখন, হ্যাঁ ওই যে এই ভাই, মানে কমেন্টে কেন লিখতেছেন এখন ব্লার, এখন দেখা যায় না? ভাই আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম, সেই জন্য আপনার ব্লার হচ্ছে। আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম, তাই মাঝে মাঝে কথা শুনতে পাচ্ছেন না, ভিডিও আটকায় যাচ্ছে। এতটুকু জিনিস আমি বললামই তো, তারপরও কমেন্ট করে কেন জানাতে হবে? এটা তো আপনার নিজেই, হ্যাঁ একই জিনিস, কিন্তু এটা কিন্তু আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম। ঠিক আছে, আসেন এখন আমরা আস্তে আস্তে জিনিসগুলো শিখবো। দেখেন এখন একটু কাটাকাটি করি, একের চেয়ে ছোট কিভাবে করে কি সমাচার, এগুলো আমরা একটু বুঝবো। আস্তে আস্তে শুনেন। দেখেন যে এইখানে 3 আছে আর এখানে 21 আছে। 3 আছে আর এখানে কি আছে? 21 আছে। 3 আর 21, 3 আর 21 এই দুইটাই কি দিয়ে কাটাকাটি করা যায়? কাটাকাটি করা যায় মানে 3 এবং 21 এই দুটার মধ্যে এমন কিছু কি আছে যেটা দুইটাই একই সংখ্যা দিয়ে ভাগ যায়? অ্যান্সার হচ্ছে 3 দিয়ে। 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, 21কে 3 দিয়ে ভাগ করলে 7 হয়, তাই না? এখন আমরা দেখি যে এই যে 5 এবং 18 এই দুটার মধ্যে কি কোনো কাটাকাটি আছে? অ্যান্সার হচ্ছে নাই, কোনো কাটাকাটি নাই, মানে কোনো কমন কিছু নাই। যেহেতু কমন কিছু নাই, তার মানে হচ্ছে উপরে 18 আর নিচে হচ্ছে 5 সাথে হচ্ছে 35। এই তো বিষয়টা হচ্ছে এরকম যে আর কিছু কাটাকাটি করা যাচ্ছে না। 5-এর সাথে 18 কাটাকাটি করা যায় না, কারণ 5 দিয়ে তো 18 যায় না, মানে 3-5-এ 15 হয়, 18 তো হয় না। আবার 7-এরও কোনো কিছু 18-র সাথে নাই। তার মানে বেশি কমেন্টস না পড়লেই ভালো হয়। আচ্ছা, আস্তে তোমরা শিখে যাও। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন এখন কথা হচ্ছে যে এই ধরনের নরমাল কাটাকাটি তো আমরা করতে পারবো, তাই না? নরমাল কাটাকাটি আমাদের না করতে পারার কিছু নেই, একেবারে বেসিক লেভেলের কাটাকাটি করা। কাটাকাটি কিভাবে করে করতে হয় আস্তে আস্তে আমি শিখাচ্ছি। ধরেন আমি একটা জিনিস বলি, আপনারা অনেক সময় একটা জিনিস ভুল করেন। কিরকম ভুল করেন আমি বলে দিচ্ছি। মনে করেন 225 আছে, এখানে আছে 225, আর এই জায়গায় আছে মনে করেন 75। আপনি একটা জিনিস চিন্তা করেন, বা 225 বাদ দেন, আপনার এখানে মনে করেন আছে 775, এইটা এরকম জিনিস আছে, তার সাথে 75 আপনি কাটাকাটি করবেন। তো আপনারা যে ভুলটা করেন, অনেক সময় চিন্তা করেন কি যে এই 75 দিয়ে কি গোটাটা যাবে? এইভাবে চিন্তা করা যাবে না। আপনি সবচেয়ে ছোট যেটা দিয়ে কাটতে পারেন সেটা আগে কেটে ফেলবেন, সবসময় নিয়মটা হচ্ছে এটা। যেমন আমার 75-এর শেষেও 5 আছে, আর 275-এর শেষেও 5 আছে। শেষে যদি 5 থাকে বা 0 থাকে, তারা কিন্তু 5 দিয়ে কাটাকাটি করা যায়। তার মানে অবভিয়াসলি আপনি আগে 5 দিয়ে কেটে ফেলবেন। 5 দিয়ে কাটেন। 5 দিয়ে একে যদি ভাগ করি, দেখেন 75-কে যদি 5 দিয়ে ভাগ করি, এই 5-কে 5, মানে 75-কে 5 দিয়ে ভাগ করলে কি হয়? 5-কে 5, হাতে থাকে 2, 2 আর 5 মিলে 25, 5 5 25, মানে হচ্ছে 75-কে 5 দিয়ে ভাগ করলে 15 আসে। 5 15 75। আর এখানে 27-কে 75 আমি যদি 5 দিয়ে ভাগ করি, 5 5-এ হবে 25, এখানে 2 থাকবে, 2 5, আবার 5 5-এ হবে 25, তার মানে এখানে হবে 55। এখন দেখেন আবার এখানে দেখা যাচ্ছে লাস্টে এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তার মানে এটাকে আমি আবার 5 দিয়ে কাটতে পারবো। তার মানে এটাকে 5 দিয়ে কাটলে 3 5-এ হয় 15, এটাকে 5 দিয়ে কাটলে 5 11 55। তার মানে শেষ পর্যন্ত উপরে 11 নিচে 3 থাকলো। কিন্তু এইটাকে যদি আমি, মানে এইটাকে
এইটাকে আমি যদি এইভাবে করে চিন্তা করি যে নিচে 75 উপরে 200, এইটা আমি 25 দিয়ে কাটতে পারবো। হ্যাঁ, এটাকে দুটাকে মিলে 25 দিয়ে কাটা যায়। 3 25 75, এখানে হয় 25 25, আর এখানে 2 5, তার মানে আবার 25 25, তার মানে 11/3। কেউ যদি 25 দিয়ে কাটে তাড়াতাড়ি হবে। তার মানে আপনি এই 25 দিয়ে যে কাটা যাবে এইটা কিন্তু বুঝতেই আপনার সময় যাবে। তার চেয়ে আপনি ছোট দিয়ে যেটা দিয়ে কাটা যায় আপনি সেটা দিয়ে কাটা শুরু করবেন। কথাটাকে বুঝতে পারছেন কিনা? কথাটা কি বুঝা গেছে? আপনার ছোট যেটা দিয়ে কাটা যায়, ছোট যেটা দিয়ে কাটা যায় আপনি সেটা দিয়ে কাটা শুরু করবেন। তাহলে আপনার জন্য আপনি কখনো ভেজালে পড়বেন না। মানে না হলে দেখা যাবে যে পরবর্তীতে আপনি ভেজালে পড়ে গেছেন, যে আপনি আর পারতেছেন না, কাটাকাটি করতে পারতেছেন না। ছোট যেটা দিয়ে কাটা যায় আপনাদেরকে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, যে ছোট দুইটা দিয়ে যে যাচ্ছে এটা কোনটা কি দিয়ে বিভাজ্য, এই জিনিসটা আমি একটু পরে পড়াবো, সমস্যা নাই। তো আসেন আমরা এখন আস্তে আস্তে আমাদের মেইন লেকচারের দিকে ফেরত যাই। মেইন লেকচারে প্রথম ভগ্নাংশের সবচেয়ে বেশি পরিমাণ যেই কোশ্চেনটা, যে ভগ্নাংশের যেই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে ভগ্নাংশ নিয়ে, আমি কিন্তু ভগ্নাংশ নিয়ে আরো ভিতরে ভিতরে কিন্তু অনেক পড়াবো, কিন্তু ভগ্নাংশ নিয়ে সবচেয়ে বেশি পরিমাণে যেটা আসে সেটা হচ্ছে ভগ্নাংশের ছোট বড় নির্ণয়। প্রথম যেই জিনিসটা, তো ভগ্নাংশের ছোট বড় নির্ণয়, যে কোন ভগ্নাংশটা ছোট কোন ভগ্নাংশটা বড়, এইটা নিয়ে বিসিএস পরীক্ষায় কোশ্চেন আসে। বিসিএস যে কোনো সরকারি জবে পরীক্ষায় প্রশ্ন আসে, সরকারি জবের পরীক্ষায়, প্রাথমিক প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্ন আসে, নিবন্ধনে প্রশ্ন আসছে সেভারেল টাইমস প্রত্যেকটাতেই, যে কোন ভগ্নাংশ ছোট আর কোন ভগ্নাংশ বড় আমরা কিভাবে করে খুব মজা করে বের করতে পারি। প্রথমে আপনাদেরকে একটু আমি বেসিক দিই, শুনেন খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, আপনারা সবাই একটা কমেন্ট করেন তো আমাকে। হ্যাঁ, আবার বুঝাই দিব, সমস্যা নেই। আপনারা সবাই একটু আমাকে কমেন্ট করেন তো, যে মনে করেন আপনাকে আমি যদি বলি যে 6/5 এই সংখ্যাটা, একটু দেখি তো কে কে পারি। 6/5 সংখ্যাটা একের চেয়ে বড় সংখ্যা নাকি ছোট সংখ্যা? 6/5 এই সংখ্যাটা একের চেয়ে বড় সংখ্যা নাকি একের চেয়ে ছোট সংখ্যা? একটু আপনারা সবাই কমেন্ট করেন তো, তাড়াতাড়ি কমেন্ট করেন। খুবই সহজ সহজ একটা কোশ্চেন, যে একের চেয়ে ছোট নাকি একের চেয়ে বড়। হ্যাঁ, অবশ্যই ছোট, তাই না? মানে কারণ আমি 5কে 6 দিয়ে ভাগ করতেছি, মানে পাঁচটা পাঁচটা জিনিস আছে। মনে করেন কোন আপনার কাছে 5টা চকলেট আছে আর এখানে 6 জনকে ভাগ করে দিবেন, তাহলে একের চেয়ে তো কমই পাবে সে, একটা চকলেট তো পাবে না। 6 জনকে যদি ভাগ করে দেওয়া যায়, 5টা চকলেট যদি 6 জনকে ভাগ করে দেওয়া যায়, কারণ 5কে 6 দিয়ে ভাগ করতেছি মানে কি, যে 5টা চকলেট 6 জনকে ভাগ করে দিচ্ছি, তাহলে একের চেয়ে তো কম পাবে। তার মানে এটা অবশ্যই একের চেয়ে ছোট, এটা অবশ্যই একের চেয়ে ছোট সংখ্যা, তাই না? একের চেয়ে ছোট সংখ্যা। এখন আমাদের যদি এরকম আসে যে 6/5, 6/1, আর 6/4, আর 6/3, এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা বড়? মানে 6 অংশের মধ্যে 5 অংশ বড়, 6 অংশের মধ্যে 1 অংশ বড়, 6 অংশের মধ্যে 4 অংশ বড়, নাকি 6 অংশের মধ্যে 3 অংশ বড়? কি মনে হয়? আমি একটু জানতে চাই আপনাদের কাছে, আপনাদের কি মনে হচ্ছে কোনটা বড়? আমি আমি অপশন গুলাকে ইয়া করে দিই, মনে করেন এটা এ, এটা বি, এটা মনে করেন সি, এটা মনে করেন ডি। এটা আমি বললাম, এটা এই চারটার মধ্যে কোনটা বড় মনে হচ্ছে আপনাদের? যে 6/1 বড়, 6/5 বড়, 6/3 বড়, নাকি 6/4 বড়? অপু প্রিয়া বলছে যে 6/5 নাকি 5/6। আচ্ছা, এটা নিয়মটা হচ্ছে মুখের বলার। আচ্ছা, কোনটা বড় এগুলোর মধ্যে, কোনটা বড় একটু তাড়াতাড়ি বলেন। মানে নিচের এই চারটার মধ্যে কম্পেয়ার করলে কোনটি বড়, কোনটি বড়? হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড ওয়ান বলছে ফারিয়া, সঞ্জিতা, শান্তা। সেকেন্ড ওয়ান বলছে, আচ্ছা, শানু বলছে, এটা বলছে ডি। ওকে, হ্যাঁ। আপনাদের আপনাদের এই যে এরকম করে আমি একটা, মানে একটা আমার ধারণা আসলো যে আপনারা, হ্যাঁ, আপনারা কি বলতেছেন সেটা সম্পর্কে। ঠিক আছে, দেখেন এখানে খুব খুব মনোযোগ দিয়ে দেখেন। আপনাদের আগে বেসিকটার কথা বলি, যে বেসিকটা একটু, মানে খুবই সহজ কোশ্চেন ছিল এটা।
তারপরেও মনে করেন আপনাদের বাসায় যতগুলা মনে করেন জমি আছে, বা জমির দরকার নাই, মনে করেন আপনাদের কাছে 6টা চকলেট আছে, 6টা চকলেট আছে। তো আপনার কাছে 6টা চকলেট আছে। এটা 1 নাম্বার চকলেট, এটা 2 নাম্বার চকলেট, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার চকলেট, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার চকলেট। আচ্ছা, 6টা চকলেট আছে। কেউ যদি এই 6টা চকলেটের মধ্যে, 6টা অংশের মধ্যে কেউ যদি 5টা অংশ পায়, তাহলে সে বেশি পাবে? 6টা অংশের মধ্যে 5টা অংশ পাইলে সে বেশি পাবে, নাকি 6টা অংশের মধ্যে একটা অংশ পাইলে বেশি পাবে, নাকি 6টা অংশের মধ্যে 2টা অংশ পাইলে বেশি পাবে, নাকি 6টা অংশের মধ্যে 4টা অংশ পাইলে বেশি পাবে? অবশ্যই যে 6টা অংশের মধ্যে 5টা অংশ পাবে সে বেশি পাবে। সেই জন্য 6-এর 5 হচ্ছে বড়, 6-এর 5 হচ্ছে বড়, 6-এর 5 হচ্ছে বড়। কারণ 6টা যদি আপনার কাছে অংশ থাকে, 6টা অংশের মধ্যে যে 5টা অংশ পাবে, 6টা অংশের মধ্যে একজন একটা অংশ পাইলো, একজন 3টা অংশ পাইলো, একজন 4টা অংশ পাইলো, আরেকজন 5টা অংশ পাইছে। তার মানে অবশ্যই কি, যে 5টা অংশ পাইছে সে বেশি পাইছে, তাই না? যে 5টা অংশ পাইছে সে বেশি পাইছে। ক্লিয়ার আমরা? তাহলে 6-এর 1-এর চেয়ে 6-এর 2 বড়, 6-এর 1-এর চেয়ে 6-এর 3 বড়, তারপরে 6-এর 4 বড়, তার চেয়ে 6-এর 5 বড়, এরকম। হ্যাঁ, এটা 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 বড়। ঠিক আছে? হ্যাঁ, লাইভ গুলা গ্রুপে থাকবে। নিশা তাসনিম বলছে যে ওনার লাইভে একটু সমস্যা হচ্ছে। সমস্যা নাই, লাইভ গ্রুপে পোস্ট করে দেওয়া হবে, পরে দেখতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, তখন আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে যে 6 ভাগের 5 ভাগ, একজন জিজ্ঞেস করেছে যেটা, সেটা হচ্ছে যে এর নাম কি 6-এর 5 নাকি 5-এর 6? আপনারা কি মনে করেন? মানে এর নাম কি 6-এর 5, এইটা এই এই জিনিসের নাম 6-এর 5 নাকি 5-এর 6? বলেন তো, এই জিনিসটার নামটা কি, কিভাবে উচ্চারণ করব? 6-এর 5 নাকি 5-এর 6? কেমনে উচ্চারণ করে এটা আমি একটু জানতে চাই। কি? ওকে, এটার অ্যান্সারটা সঠিক হচ্ছে, এটার অ্যান্সার সঠিক হচ্ছে 6-এর 5। এটাকে কি উচ্চারণ করতে হবে? এটাকে উচ্চারণ করতে হবে হচ্ছে 6-এর 5, 6-এর 5, 5-এর 6 নয়। এটার উচ্চারণ 6-এর 5। এটার উচ্চারণ 2 প্রকারের হতে পারে। এই এই জিনিসের উচ্চারণ যদি আপনাকে করতে বলি, তাহলে 6-এর 5 মানেটা কি, যে 6 ভাগের 5 ভাগ, এটাকে বোঝানো হয় 6-এর 5 মানে কি, 6 ভাগের 5 ভাগ, এটাকেই বোঝানো হয় হচ্ছে 6-এর 5। আরেক ভাবে করে লেখা যায় এটা, সে মানে বলা যায় সেটা হচ্ছে 5/6। বাই, বাই মানে হচ্ছে নিচে আছে, মানে 5/6 আমরা অনেক সময় বলি। মানে যখন আপনি বাই বলবেন তখন হচ্ছে নিচে, 5/6, বাই মানে নিচে আছে 6, 5-এর নিচে 6, তাই 5/6। আর যখন এর দিয়ে বলবো 5-এর 6, যখন এর দিয়ে বলবো তখন 6-এর 5 বলতে হবে, 6-এর 5, 6 ভাগের 5 ভাগ, তো 6-এর 5 অথবা 5/6, মানে দুইটার মধ্যে একটা বলতে হবে। ইংলিশে যদি বলি তাহলে বাই বলতে হবে এইভাবে করে, 5/6। বাই মানে হচ্ছে নিচে, বাই মানে কি, বাই মানে হচ্ছে নিচে, বাই মানে নিচে আছে, 5-এর নিচে 6, বাই মানে নিচে আছে। হ্যাঁ, অথবা না, কোনো কিছুর সাথে র বা এর থাকলে সেটা নিচে চলে যায়, কথাটা ঠিক না। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন আসেন আমরা আস্তে আস্তে ট্রিক্স বুঝি। এখন শুনেন, মনে করেন আপনাকে আমি যদি বলি যে এই সংখ্যাগুলোর মধ্যে 8-এর 3, 8-এর 4, 8-এর 5, এইটার মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে ছোট? আপনি এখন বলে দিবেন এই সংখ্যাটা সবচেয়ে ছোট, কারণ 8 ভাগের 3 ভাগ, এটা হচ্ছে 8 ভাগের 5 ভাগ, তার মানে এটা সবচেয়ে বড়। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি এই লব বড় হয়, সবসময় মনে রাখবেন লব, লব মানে উপরেরটা, এইটা এইটা যদি বড় হয়, লব বড় হইলে বড়, মানে যেই জিনিসের উপরের জিনিস বড়, উপরের জিনিসটা বড়, মানে লব বড়, সেই ভগ্নাংশটাও বড়। যেই জিনিসের লব বড় সেই ভগ্নাংশটাও বড়, যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটা ছোট। এই কথাটা মাথায় রাখতে হবে। কথাটা বুঝেন ভালো করে, ভালো করে এইটা মাথায় রাখবো আমরা, এটা আগে ভালো করে মাথায় রাখবো, ঠিক আছে? খুব ভালো করে মাথায় রাখেন, আবার বলতেছি, যার
যার লব বড় সেই ভগ্নাংশ বড়, সেই ভগ্নাংশ বড়। যার লব বড় মানে কি, হর যদি একই আছে আর লবটা বড় আছে। যেমন আমি যদি বলি 11 এর 3 বড় নাকি 11 এর 7 বড়, তাহলে আপনাকে বলতে হবে 11 এর 7 বড়। কেন? এর হর তো একই আছে কিন্তু লবটা বড় হচ্ছে 7-এর। এই যে 11-এর 7-এর মধ্যে লবটা বড়, তার মানে এই ভগ্নাংশটা হবে বড়। যার লব বড় সেই ভগ্নাংশটা হবে বড়। ঠিক আছে, যার লব বড় সেই ভগ্নাংশটা হবে বড়, যার লব বড় তার ভগ্নাংশটা হবে বড়। আচ্ছা, কিন্তু যার হর বড় মানে যেই ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশ ছোট, সেই ভগ্নাংশ হচ্ছে ছোট। এই কথাটার অর্থ কি? মনে করেন লব এবার একই করে দিব, এবার আমি লব একই করে দিব। দেখেন আমি যদি বলি এই 3-এর এই যে 5-এর 3 এইটা বড় নাকি 7-এর 3 এইটা বড়, এইবার দেখেন এবার আমি লব একই করে দিছি। এবার লব দুইটা একই, উপরের দুটো একই, কিন্তু হরটাই এইটার চেয়ে এইটা বড়। তার মানে যেইটার হর বড় কিন্তু লব তো মানে এখন লব একই আছে, তখন এই ভগ্নাংশটা কিন্তু হয়ে যাবে ছোট। এই ভগ্নাংশটা হয়ে যাবে ছোট। যার হর বড় সেটা হচ্ছে ছোট, যার হর বড় সেটা হয়ে যাবে ছোট, এটা হয়ে যাবে বড়। ঠিক আছে, যার হর বড় মানে নিচেরটা বড় হইলে কিন্তু ছোট হয়ে যায়, আর উপরেরটা বড় হইলে বড় হয়ে যায়। ক্লিয়ার? এটা কি বুঝেছি? মানে লব আর হরের বিষয়টা আগে মাথায় রাখতে হবে। আমাদের লব আর হরটা যতটা পারা যায়, মানে লব মানে আমাদের আমাদের এখন যদি এরকম অপশন থাকে, এখন থেকে আমাদের যদি এরকম অপশন থাকে, তাহলে এই জিনিসটা কিন্তু একেবারে মুহূর্তের মধ্যেই বুঝে ফেলতে হবে যে কোনটার লব বড় কোনটার হর বড়। এই জিনিসটা এইভাবে করে আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, গেল এই পর্যন্ত গেল। এখন এখন কথাটা হচ্ছে যে এই লব বড় হর বড় এরকম একটা কথা আছে। এখন আপনাকে আমি যদি বলি আরেকটা কথা আছে, আরেকটা জিনিস আমি আগে বলে রাখি। সবাই সবাই মনোযোগ দেন, সবাই মনোযোগ দেন কথাটাতে। ধরেন ধরেন 5-এর 2, 7-এর 4, মনে করেন 8-এর 5, এগুলো ভগ্নাংশ আছে, বা 4-এর 1 এরকম ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশগুলার দেখেন, এই ভগ্নাংশগুলার নিউমারেটর ডিনোমিনেটর সেম হবে। স্যার নিউমারেটর এন্ড ডিনোমিনেটর সেম না হবে, হ্যাঁ করাই দিচ্ছি ওগুলা তো আমি বলতেছি, সমস্যা নাই। আগে আগে মজার কথাটা দেখেন। এখানে যদি এই দুটার পার্থক্য, এই যে এইটার যে পার্থক্য, উপরেরটার সাথে নিচেরটার যে পার্থক্য এটা হচ্ছে 3, এখানেও এটার যে পার্থক্য এটা হচ্ছে 3, এইখানে যে পার্থক্য এটা হচ্ছে 3, এখানে যে পার্থক্য এটা হচ্ছে 3। ঠিক আছে, সবগুলোরই পার্থক্য কিন্তু 3 3 করে আছে। তো এখন কথা হচ্ছে যদি এরকম করে থাকে যে সমান সমান পার্থক্য আছে, সমান 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 যদি পার্থক্য থাকে, সমান সমান পার্থক্য থাকলে এখন আমরা কিভাবে করে করতে পারি এটা? এটা এই পার্থক্যগুলা যদি সমান থাকে তাহলে আসলে কি হইতে পারে? তো যখন পার্থক্য সমান থাকবে, যখন পার্থক্যটা সমান থাকবে, তখন লব আর হর যার বড় হবে সেটা হচ্ছে বড়। মানে এখানে দেখেন পার্থক্য যেহেতু সমান, মানে লবও বাড়ছে হরও বাড়ছে, তবে দুইটাই বেশি, বেশি হইলে ভগ্নাংশটা বড় হবে, যেটা দুইটাই কম সেটা হচ্ছে ছোট হবে। তো এই এই যে আপনাদেরকে যে এতগুলা নিয়মের কথা বললাম, আপনাদের কি এতগুলা নিয়ম মনে রাখতে পারবেন? অ্যান্সার হচ্ছে না, আমি মনে রাখতে পারবো না। এমসিকিউ যদি আসে এগুলো মনে রাখতে পারবো না। হ্যাঁ এগুলো তো বেসিক বেসিক, আস্তে আস্তে করে আমরা শিখবো। হ্যাঁ তাড়াতাড়ি এই জিনিসগুলো কি হবে, এই জিনিসগুলো যে আমি শিখাচ্ছি, এই জিনিসগুলো যদি অল টাইম মনে থাকে তাহলে হবে যে মাঝে মধ্যে দুই একটা অঙ্কের ক্ষেত্রে একটু টাইম বাঁচবে। কিন্তু আপনাকে আমি যেটা শিখাবো সেটা হচ্ছে সবগুলো অঙ্কের জন্য একটা জেনারেল নিয়ম। এখন যেটা শিখাবো সেটা হচ্ছে সবগুলো অঙ্কের জন্য একটা জেনারেল নিয়ম, যেই জেনারেল নিয়মটা ইউজ করে। হ্যাঁ, আচ্ছা এটা বুঝেন নাই, এটা এটা হচ্ছে সবগুলার পার্থক্য যদি সমান হয়, সবগুলার পার্থক্য যখন সমান হবে তখন তখন এইটা দেখেন, এইটা 4-এর চেয়ে এটা 5 বড়, 5-এর চেয়ে 7 বড়, 7-এর চেয়ে 8 বড়। এখানকার মধ্যে সবচেয়ে বড় হর হচ্ছে এইটা, এবং সবচেয়ে বড় লব হচ্ছে 5। দেখেন সবগুলোর মধ্যে সবচেয়ে বড় লব হচ্ছে 5। সবগুলোর ডিফারেন্স যদি সমান হয় তাহলে সবচেয়ে বড় হর বা লব যেটার সেটাই হবে সবচেয়ে বড়, সবচেয়ে ছোট হর বা লব যেটা সেই ভগ্নাংশ হবে সবচেয়ে ছোট। এটাই বলছি, বুঝছেন? অনুপ্রিয়া, অনুপ্রিয়া বুঝতে পারছেন এটা? এটা কি বলেছি?
মানে এগুলো এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের নিয়ম আছে, কিন্তু এখন আমি একটা জেনারেল নিয়ম শেখাবো, যেই জেনারেল নিয়মটা আপনার কাজে লাগবে, যেই জেনারেল নিয়মটা আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা আপনি ইউজ করতে পারবেন এখন। ওকে, এখন আসেন জেনারেল নিয়মটা কি, এটা নিয়ে আমি অনেক ভিডিও দিছি। ধরেন আপনার কাছে আসলো, আপনার কাছে একটা একটা অঙ্ক এসছে যে 11 এর 8 বড় নাকি 3 এর 2 বড়। 11 এর 8 বড় নাকি 3 এর 2 বড়, আপনাদের কাছে একটু আমি জানতে চাই। হ্যাঁ, এই 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 অপশনটা আমি জানতে চাই, 11 এর 8 বড়, এ আর বি এর মধ্যে কে বড়, আমি একটু জানতে চাই। এই দুটার মধ্যে কে বড় আপনাদের কি মনে হয়, একটু কি মনে হয় এইটা খালি আপনারা জানান, যে কি মনে হয় এই দুটার মধ্যে কে বড়। আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে আমি এখন বলি, এখন জেনারেল নিয়মটা শুনেন। এখন জেনারেল নিয়মটা শুনেন, নিয়মটা কি, যে নিয়মটা ফলো করে আপনারা অ্যান্সার দিবেন। কি অ্যান্সার দিবেন দেখেন, সবাই শুনেন কি করবেন। এই যে দেখেন, সবাই সবাই খেয়াল করেন, সবাই সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে উপরে উপরে এই যে উপরে যে আছে এই বাবুটাকে আপনি একটা গোল্লা দিবেন, গোল্লা দিবেন খাতার মধ্যে একটা গোল্লা দেন, এটা এই দুটার মধ্যে এটাকে একটা গোল্লা দেন, এই গোল্লা দিবেন। তারপরে এইটার সরাসরি এই পাশে এই যে হরে যেটা আছে, মানে এই লবে একটা গোল্লা দিব, এর হরের সাথে আমি গুণ করে দিব, এবং 8 আর 3 গুণ করলে যে 24, 3 8 24টা এই গোল্লুটার উপরে বসাবো, গোল্লুটার উপরে বসাবো। ঠিক আছে, এইবার এবার আমি কি করব, এইটা এইটা এবং এই যে এখানে গোল্লা দিব, এবং তার সাথে এই পাশে যে হরটা আছে এটাকে আমি গুণ দিয়ে এখানে বসাবো, 11 × 2 = 22 এখানে বসাইলাম। 24 আর 22-এর মধ্যে কে বড়, 24 বড়, 24 আর 22-এর মধ্যে কে বড়, 24 বড়। তাহলে 24 তো এই পাশে আছে, তার মানে এই পাশে এটা হচ্ছে বড়। দুইটা ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট, দুইটা ভগ্নাংশের মধ্যে কে বড় এবং কে ছোট, এটা বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা। আবার বলবো, আবার বলতেছি, আবার বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনেন, আবার বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। দেখেন, খুবই মনোযোগ দিয়ে শুনেন। ধরেন আপনাকে আমি বললাম যে 6-এর 6-এর 5 বড় নাকি 13-এর 10 বড়, 13-এর 10 বড়, এটা। তাহলে আমরা কিভাবে করব, গুল্লু গুল্লু দিব, একটা গুল্লু দিব, গুল্লু দিলাম। হ্যাঁ, তাহলে গুল্লু দিয়ে এইটার সাথে 13কে গুণ করে দিলাম। এটা নিয়ে আমি অনেকবার শিখাইছি, কারণ এটা পরীক্ষা আসবেই। 5 13, এইটা 41তম বিসিএস পরীক্ষায় 2টা কোশ্চেন আসছে, বিসিএস পরীক্ষার কথা। প্রতিবার প্রতিবার প্রাইমারি ভর্তি প্রাইমারি এবং নিবন্ধনে প্রতিবার এখান থেকে কোশ্চেন আসে। তো এটা সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে একটা গুল্লু দিব, গুল্লু 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 দিয়ে দিলাম। 5-এর সাথে 13 গুণ করে দিবেন, 5 আর 13 গুণ করলে কত হয়, 5 13 65। কিভাবে, এই যে দেখেন যার সাথে গুণ করতে, এই যে উপরের এই যে গুল্লুটা দিবেন কিন্তু এই যে লবে লবে বসে, তাহলে এইটার সাথে এই 13 গুণ করলে 5 13 65। এবার এখানে একটা গুল্লু দিলাম, এর সাথে এই পাশেরটা গুণ করে দিব, 6 10 60। যেহেতু এই পাশে 65টা আছে, কোন পাশে, এই যে 6-এর 5-এর দিকে 65 আছে, তার মানে এর মানে হচ্ছে 65 তো 60-এর চেয়ে বড়, 60-এর চেয়ে যেহেতু বড়, তার মানে 6-এর 5টা হচ্ছে বড়, আর এই পাশেরটা হচ্ছে ছোট। আমরা কি বুঝতে পারছি, এটা কি বুঝেছি আমরা, মজার না? আসেন, এটা কিন্তু এটা কিন্তু আমরা পারবো, তাই না? এটা এটা যে পারবো, এখন আমরা একটু দেখি আসলেই পারবো কিনা। যেগুলো প্রশ্ন আসছে, আমরা কি আসলেই পারি, এগুলো প্রশ্ন যে আসছে, দেখা যাক তো। আচ্ছা দেখেন, এখানে 41তম বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন হঠাৎ করে আমি নিয়ে আসলাম, 41তম বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন। এগুলোর মধ্যে কোনটি ভগ্নাংশ সবচেয়ে বড়, এই বিসিএস এর প্রশ্ন কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 41তম বিসিএস এ যেটা আসছে, এটা অন্যান্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষায় এগুলোই রিপিট হয়। পারবো আমরা, দেখি অ্যান্সার করি তো, কিভাবে অ্যান্সার করব দেখেন, কিভাবে অ্যান্সার করব দেখেন। এই যে এখানে 5 আছে, গুল্লু আছে, যে এই গুল্লু দিয়ে দিলাম, এই গুল্লুর সাথে 5 আর 13 গুণ করলে হয় 65, 5 আর 13 গুণ করলে হয় 65, 5 13 65। আচ্ছা এটাকে গুল্লু মারলাম, 6 আর 12 গুণ করলে হয় 6 12 48,
তাহলে 65 আর 48-এর মধ্যে কে বড়? 65 বড়। তার মানে এই দুইটার মধ্যে আমাদের জয়লাভ করছে 12-এর 5। 12-এর 5টা হচ্ছে বড়। দেখেন আবার ভালো করে মনোযোগ দেন, ভালো করে মনোযোগ দেন। অপশন তো 4টা, এই যে অপশন 4টা দিয়েছি, তো অপশন তো 4টা। এই যে 5 আর 13-র মধ্যে গুণ করলে হয় 65, 6 আর 12, 6-12, সরি তো ভুল লিখছি, 6 আর 12 গুণ করলে হচ্ছে 72। আমি কি লিখছি এটা? 6 আর 12 গুণ করলে হচ্ছে 72, একটু ভুল হয়েছে, গুল্লু দিতে যায় আমার ভুল হয়ে গেছে। 5 আর 13 গুণ করলে হচ্ছে 65, আর 6-12 হচ্ছে 72। এই 72 এবং 65 এর মধ্যে 72 বড়। তার মানে এই দুটার মধ্যে হচ্ছে 13-এর 6 বড়। এই দুটার মধ্যে হচ্ছে 13-এর 6টা হচ্ছে বড়। এখন আপনাকে যদি বলি এই দুটা ভগ্নাংশের মধ্যে কে বড়, আপনারা একটু সবাই এই দুটার মধ্যে কে বড় এটা একটু আমাকে অ্যান্সার দেন তো, তাড়াতাড়ি দেন তো। যে 24-এর 14 বড় নাকি 8-এর 3 বড়? একটু তাড়াতাড়ি বলেন। 24-এর 3 বড় নাকি 8-এর 3 বড়? এটা একটু তাড়াতাড়ি অ্যান্সারটা বলেন তো। 24-এর 11 বড় নাকি 8-এর 3 বড়? 24-এর 11 বড় নাকি 8-এর 3 বড়? এই দুটার মধ্যে কে বড়? এই দুটার মধ্যে কে বড়? 24-এর 11 নাকি 8-এর 3? কে? এখানে একটা গোল্লু মারবেন। 11 আর 8 গুণ করলে হয় 8-11 88, কিন্তু 3 আর 24 গুণ করলে হয় 3-24 72। কোন পাশে? 88 বেশি। তার মানে কে বড় হচ্ছে? কে বড় এই দুটার মধ্যে? হ্যাঁ, এই তো পারছেন, 24-এর 11 বড়। ক্লিয়ার? আমরা এই দুটার মধ্যে 24-এর 11 বড়। তার মানে আমার আসলে কম্পেয়ারটা এই দুইটা বড় বড়র মধ্যে কম্পেয়ার হবে, যে কে সবচেয়ে বড়। কে সবচেয়ে বড় এখন খেলা হবে, কে সবচেয়ে বড় আমাদের মধ্যে। 6 আর 24 যদি আমরা গুণ করি, 6 আর 24, তাহলে 4-6 24, 6 দুগুণী 12, 144। 11 আর 13 যদি আমরা গুণ করি, 13 আর 11 যদি আমরা গুণ করি, তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের আসতেছে হচ্ছে 143। তাহলে এই দুটা গুণ করলে আসে 143। তাহলে 144 বড় না 143 বড়? 143 বড়। তার মানে 13-এর 6 হচ্ছে বড়। এগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 13-এর 6। কথা কি বোঝা গেছে? এইগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 13-এর 6। আবার শুনেন, এখন আগে আপনাদেরকে একটা একটা জিনিস আগে শিখাইনি, আগে আগে আরেকটা জিনিস আমি শিখাইনি, তারপরে এই জিনিসটা আরেকবার বলতেছি, সেটা খুব মনোযোগ দেন। দেখেন আবার বলছি, একটা জিনিস হচ্ছে পৃথিবীতে কোনো সময় 11 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করতে চান, এইটা নিয়ে আমার প্রচুর ভিডিও আছে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। 11 দিয়ে গুণ করা আপনার সুদ কষার সময় কাজে লাগবে। সুদ কষা, লাভ ক্ষতি, তারপরে এই যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রায় সময় 11 দিয়ে গুণটা খুব কাজে লাগে। 11 দিয়ে গুণ করা, কোনো সময় যদি আপনার কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করতে হয়, এটা নিয়ে আমার প্রচুর ভিডিও দেয়া আছে। মনে করেন 52-কে 11 দিয়ে গুণ করতেছেন, গুণ করার সহজ উপায় হচ্ছে লাস্টে যে ডিজিট আছে লাস্টে বসাবেন, তারপরে এইটা আর এইটা যোগ করে দিবেন, 5 আর 2 মিলে 7, এবং ফার্স্টে যে ডিজিটটা আসবে সেটা বসাবেন, তাহলে আপনার 11 দিয়ে গুণ হয়ে যাবে। আগে আপনি 11 দিয়ে গুণ করাটা শিখেন, কারণ 11 দিয়ে গুণ করতে এখানে হচ্ছে তো অনেক জায়গায় 11 দিয়ে গুণ করতে হয়, এটা দিয়ে শর্টকাটটা শিখেন, 11 দিয়ে গুণ করা শর্টকাট। ঠিক আছে? হুম, ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখেন, আবার 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 শর্টকাটটা শিখেন। মনে করেন আপনার কাছে আছে যে 2, 7, 5, এটাকে 11 দিয়ে আপনি গুণ করবেন। তাহলে গুণ করার সহজ উপায়টা হচ্ছে, এই 11 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করতে হয়, তাহলে লাস্টে যে 5 আছে 5 বসাই দিলেন। এই 5 আর 7 যোগ করলে যে 12 হয়, 12-র 2 বসাবেন, হাতে থাকলো 1। তারপরে 7 আর 2 যোগ করলে 9, হাতের 1 মিলে 10, হাতে থাকলো 1। সামনে যে 2 বসার কথা, 2 এর জায়গায় 2 আর হাতের 1 মিলে 3। এইভাবে করে আপনি 11 দিয়ে গুণ করতে পারবেন। আচ্ছা, ওই যে বলছে 523 গুণন 11 থাকলে তাহলে কিভাবে করব? 523 গুণন 11, এটা তো আরো সহজ। কারণ প্রথমে বসবে 3, তারপরে 3 আর 2 যোগ করলে 5, তারপরে 2 আর 5 যোগ করলে হচ্ছে 7, আর সামনে যে 5 বসার কথা 5 বসে যাবে।
মানে ফার্স্টেরটা ফার্স্টে বসবে, লাস্টেরটা লাস্টে বসবে, আর এই দুটা যোগফল এখানে, তারপরে এই দুটার যোগফল এখানে, এরকম। এটাই হবে 11 দিয়ে গুণ। কথা কি বুঝছি? 11 দিয়ে গুণ মানে খুবই ইম্পর্টেন্ট। 11 দিয়ে গুণ আরো দেখাচ্ছি, সমস্যা নাই। একবার দুইবারে যদি না বুঝেন সমস্যা নাই, আবার বুঝাচ্ছি, সবাই খেয়াল করেন। মনে করেন আপনার কাছে আছে 3 2 4 1, এইটাকে আপনি 11 দিয়ে গুণ করবেন। 11 দিয়ে গুণ করবেন, লাস্টের ডিজিটটা লাস্টে বসাবেন। 1 আর 4 যোগ করলে 5, 5 বসাবেন। 4 আর 2 যোগ করলে 6, 6 বসালেন। 2 আর 3 যোগ করলে 5, 5 বসালেন। সামনে যে 3 বসার কথা 3 বসাই দিলেন, শেষ। এটাই হচ্ছে 11 এর গুণ। আবার বলছি, লাস্টের ডিজিটটা লাস্টেই বসবে, এই যে লাস্টের ডিজিটটা লাস্টেই বসলো। তারপরে এই দুইটার যোগফল তো 5, 1 আর 4 যোগ করলে 5, 5 বসাবো। 4 আর 2 যোগ করলে 6, 6 বসাবো। 2 আর 3 যোগ করলে 5, 5 বসাবো, আর সামনেটা সামনে বসবে। বুঝছি কি আমরা? বুঝতে পারছি? আমরা কি বুঝতে পারছি কাহিনী? পারবো? এখানে একটাই বিষয় যে যখন হাতে থাকবে তখন পারবেন কিনা, হাতে থাকলে পারবেন কিনা, এটা হচ্ছে বিষয়। হাতে থাকলে পারবেন কিনা, এটা এই পারাটা বিষয়টা জরুরি। মনে করেন আপনার যদি থাকে 5 7, মনে করেন আপনার কাছে থাকলো 5, তারপরে 2, তারপরে 7, তারপরে মনে করেন থাকলো 9। হাতে থাকলে পারবেন কিনা এটা একটু জরুরি বিষয়। হাতে থাকলে সেটা হচ্ছে লাস্টের ডিজিট লাস্টে বসলো 9, কিন্তু 9 এর সাথে তো 16, কিন্তু 16 বসবে 6, 16 বসবে তো 6, হাতে থাকলো 1। এই 7 আর 3 হচ্ছে 10, আর হাতের 1 মিলে 11, 11 বসবে হচ্ছে 1। আচ্ছা, কি বললাম? এই এটা হচ্ছে 16, 16 হচ্ছে 6, হাতে থাকলো 1। তারপরে 7 আর 2 হচ্ছে 9, 9 আর 1 হাতের 1 মিলে হচ্ছে 10, 10 এর 0, হাতে থাকলো 1। আর 2 আর 5 যোগ করলে হচ্ছে 7, আর হাতের 1 মিলে হচ্ছে 8, আর সামনে যে 5 বসার কথা 5 বসবে। বুঝছি কি আমরা? হ্যাঁ, হাতে থাকলে এটা এই যে দেখাই দিলাম, সামনের এই ডিজিটটা এখানেই বসছে। এই দুটা যোগ করলে যে 16 হয়, 16 6 বসবে, হাতে থাকলো 1। এই দুটা যোগ করলে 9 হয়, 9 হাতের 1 মিলে 10, হাতে থাকলো 1। 2 আর 5 যোগ করলে 7 হয়, হাতের 1 মিলে 8, আর তো হাতে নাই, তারপরে 5টা 5ই বসলো সামনে। ক্লিয়ার? বুঝেছি? এটা কি বুঝেছি? সব ক্লিয়ার? 11 দিয়ে গুণ ক্লিয়ার? 11 দিয়ে গুণ কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে। আমি কিন্তু ওই যে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আছে না, চক্রবৃদ্ধি সুদে 11 দিয়েই গুণ সব। 10% হইলেই 11 দিয়ে গুণ, খালি 11 দিয়ে গুণ করতে হয়। সেই জন্য 11 দিয়ে গুণটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো 11 দিয়ে গুণ যদি করতে পারেন তাহলে আপনাদের অঙ্ক খুব তাড়াতাড়ি হবে। মাহানুর প্রাঞ্জলতা, সেও 11 দিয়ে গুণ করছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আসেন এই এই অঙ্কটাই কোনটা ছোট কোনটা বড় যে বলছিলাম, মনে আছে? যখন চারটা চারটা আহ, ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট কোনটা বড় বলবে, তখন অবশ্যই দুইটা দুইটা করে কম্পেয়ার করব। এই দুটার মধ্যে কে বড়, এই দুটার মধ্যে কে বড়, ওই দুইটা বড় বড়র মধ্যে কম্পেয়ার করব লাস্টে যে। ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে এইখানে 5, আর এর পরের 13 গুণ করলে 5 13 65, এখানে 6 আর 12 গুণ করলে 6 12 72। তাহলে 65 আর 72 মধ্যে, যেহেতু 65 আর 72 মধ্যে আমাদের 72 বড়, তার মানে অবভিয়াসলি এই সংখ্যাটা বড়। এই দুটার মধ্যে 13 এর 6টা বড়। আবার এই দুটার মধ্যে কে বড়, এইটা এবার আমাকে দেখতে হবে যে এই দুটার মধ্যে কে বড়। তাহলে 8 আর 11 গুণ করলে 8 11 88, 3 আর 24 গুণ করলে 3 24 72, 72। তাহলে 88 আর 72 মধ্যে অবশ্যই 88 বড়, তার মানে 11 এর 24টা বড়, কারণ 88 আর 72 মধ্যে এটা। তাহলে মানে 24 এর 11টা আমাদের এই দুটার মধ্যে কম্পেয়ার করব যখন, এইটার সাথে আমি 24 যদি গুণ করি, 3 আর 24 গুণ করলে হচ্ছে 144, আর 11 আর 13 গুণ করলে কি হবে, ওই যে প্রথমে 3, তারপরে 3 আর 1 যোগ করলে 4, সামনে একটা 1 বসবে, 143 হবে। তাহলে 143 আর 144 এর মধ্যে 144 বড়, তার মানে 13 এর 6ই বড় হচ্ছে। ক্লিয়ার? বুঝেছি? 275 গুণন 11, আরেকবার বলবেন প্লিজ? অবশ্যই বলবো। 275 গুণন 11, আরেকবার বলতেছি, শুনেন। সামনে 5 বসবে, 5 আর 7 গুণ, 5 আর 7 যোগ করলে হচ্ছে 12, 12 এর 2 বসাবেন, হাতের থাকলো 1। তারপরে এই যে 2 আর 7 যোগ করলে হচ্ছে 9, হাতের 1 মিলে হচ্ছে 10, 10 এর 0, হাতে থাকলো 1। আর এই
হাতের এক মিলে এই যে 2 বসার কথা ছিল, হাতের এক মিলে হবে 3, এই আর কি। বুঝেছেন? এই আর কি। ঠিক আছে, 11 দিয়ে গুণ বুঝেছেন না? ওকে, ঠিক আছে। তাহলে কোন সংখ্যা বড় এবং 11 দিয়ে গুণ, দুইটা খুব মজার জিনিস শিখলেন আপনারা, তাই না? এরকম করে কিন্তু মজার জিনিস শিখে কিন্তু ভালো লাগতে হবে। এবং আপনাদের একটা কাজ হবে, বুঝছেন, এই এই জিনিসটা, এই 11 দিয়ে গুণ অনেকজনকে শিখাবেন, অনেকজনকে শিখাবেন, অনেকজনকে শিখাবেন। এবং তাহলে হবে কি, জিনিসটা এরকম হবে যে আপনাদের মনে থাকবে, এই 11 দিয়ে গুণ একবারে মুহূর্তের মধ্যে করে দিব। এরকম করে করবেন, দেখবেন যে এটা। একজন জিজ্ঞেসও করছে যে কোন সংখ্যাটি ছোট, এটা যদি আসতো তাহলে কি করতাম। আপনার আপনার জ্ঞাতার্থে জানাই 41তম বিসিএস এটাও আসছে যে কোন ভগ্নাংশটি ছোট। মানে দুইটা কোশ্চেন আসছে, আসলে দুইটা কোশ্চেন আসছে। 41তম বিসিএস কোন সংখ্যাটি ছোট, কোন ভগ্নাংশটি ছোট, এটাও আসছে। মানে এক বিসিএস এ দুইটা কোশ্চেনই আসছে এইটা নিয়ে। কোন ভগ্নাংশটি ছোট, এটা আসছে। তো এখানে কোন ভগ্নাংশটি ছোট, আগে একটা জিনিস আমি বলে নিব। এই ভগ্নাংশগুলোর মধ্যে যদি কাটাকাটি করা যায়, দয়া করে কাটাকাটিটা করাই ফেলবেন যদি কাটাকাটি করা যায়। আপনি আমারে বলেন 36 এর 18, এই 36 18 কি কাটাকাটি করা যায় না? কাটাকাটি করা যায় কিনা? যে 18 কে 18, 18 দুগুণে 36, মানে এইটা মানে তো দুইয়ের এক আসলে। এটা মানে তো দুইয়ের এক, এটা মানে দুইয়ের এক না, এটা মানে দুইয়ের এক। এটা হচ্ছে নিচে নিচে 3 উপরে 5, ওকে। এটাও কাটাকাটি যায় না, কিন্তু এটা তো কাটাকাটি করা যায়, 4 কে 4 3, এটা মানে আসলে 3-এর এক, এটা মানে 3-এর এক। তার মানে আমরা 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 এইখানে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে তুষার শুভ্র ভাই, আমি যেটা দেখাচ্ছি সেটাই দেখেন আগে। রুট ওভার টুট ওভার এগুলো পরের কথা, আমি যা পড়াচ্ছি এইটার মধ্যে থাকেন। এইটার মধ্যে না বুঝলে জিজ্ঞেস করেন, পড়া যখন শেষের দিকে যাবে যে ওইটা, তারপর পড়া আজকে অনেকগুলা ক্লাস হয়ে গেছে, ওই জিনিসটা একটা বাকি আছে, এই আছে বাকি আছে, পরের কথা। এখন এইটার মধ্যে থাকেন, এইটা আগে ক্লিয়ার হন, পুরোপুরি ক্লিয়ার হন, সবাই ক্লিয়ার হন, এক এক করে ক্লিয়ার হন, তারপরে ঠিক আছে কিভাবে করে আমরা হিসাব করব দেখেন। প্রথম কথা হচ্ছে, আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যে এই দুইটার মধ্যে কি ওইভাবে কম্পেয়ার করার প্রয়োজন আছে, নাকি আমরা এই দুইটার মধ্যে কোনটা ছোট একবারে মুহূর্তের মধ্যে বলতে পারবো যে কোনটা ছোট? বলেন তো, 3-এর 5 ছোট নাকি 2-এর 1 ছোট? বলেন, ক ছোট নাকি খ ছোট? এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, ছোট 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 কে হবে? ছোট, বড় না। এই দুইটার মধ্যে কে ছোট এটা যদি বলি, এইটার মান তো 1-এর চেয়ে বড়, তাই না? উপরে 5 নিচে 3, এটা তো 1-এর চেয়ে বড়। আর এটা 2-এর 1, এটা তো 1-এর চেয়ে ছোট সংখ্যা, তার মানে অবশ্যই এই দুইটার মধ্যে 2-এর 1 ছোট, তাই না? হ্যাঁ, এটাও কিন্তু গুল্লু মেরে ছোট বের করা যাবে, এইটাও কিন্তু গুল্লু মেরে আপনারা ছোটটা বের করে ফেলতে পারবেন। কেমনে বলেন তো? এই যে 1 আর 3 গুণ করব, 1 আর 3, 1 আর 3, 1 আর 3 গুণ করলে কত হবে? 1 আর 3 গুণ করলে হবে 3, 3 আর 5 আর 2 গুণ করলে কত হবে? 10। যেই পাশেরটাতে ছোট, এই যে এই পাশে 3 আছে, 3টা ছোট, তাই যেই পাশে ছোট হবে সেটাই ছোট। তার মানে 2-এর একটা হচ্ছে ছোট, 2-এর একটা হচ্ছে ছোট। আমরা কিন্তু গুল্লু মেরেও বের করতে পারতেছি। এই যে উপরেরটাকে গুল্লু মেরে দিব, 1 গুণন 3 মানে 3, এখানে গুল্লু মেরে দিব 5 গুণন 2 মানে 10, যেই পাশে ছোট আছে 3 তো ছোট 10-এর চেয়ে, তার মানে এই পাশের ভগ্নাংশটাও ছোট। তার মানে এই দুটার মধ্যে ছোট হচ্ছে এটা। আমি ছোটগুলো এখন নিচ্ছি, ছোটগুলাকে, বড় আর নিচ্ছি না, বড় আর নিচ্ছি না, এখন ছোট নিচ্ছি। এই দুটার মধ্যে কে ছোট? এই দুটার মধ্যে, এই দুটার মধ্যে ছোট কে? এই যে এখানে আছে 16, এখানে আছে 3, তাহলে গুল্লু মারবো যে 16, 16তে একটা গুল্লু মেরে দিব, 3 16 হচ্ছে 48, আর এখানে আছে 1, 1 গুণন 31 মানে 31। তো 48 ছোট না 31 ছোট? 31 অবশ্যই ছোট। তার মানে এই পাশে যে 3-এর 1-এ আসছে 31, তার মানে 31টা ছোট। তার মানে এই দুটার মধ্যে 31 হচ্ছে ছোট, মানে এই পাশেরটা ছোট, মানে 3-এর 1টা হচ্ছে ছোট। তাহলে 2-এর 1, এই দুটার মধ্যে 2-এর 1 ছোট ছিল, এই দুটার মধ্যে, এই দুটার মধ্যে 3-এর 1 ছোট ছিল। তাহলে এই দুটার মধ্যে, এই দুটার মধ্যে, এই দুটার মধ্যে কে ছোট হবে? তাহলে 1 গুণন 3 করলে 3, 2 গুণন 1 মানে এখানে গুল্লু মারলে 2 গুণন 1 মানে 2। তার মানে এই পাশে 2 আসছে আর এই পাশে 3 আসছে, তারপরে দুইটা যে পাশে আসছে সেটাই ছোট, তার মানে 3-এর 1 হচ্ছে ছোট, তার মানে এটা ছোট। এইটা যে আছে, আমরা বলেন তো কাটাকাটিটা কেন করছি? কাটাকাটিটা করেছি কেন? কাটাকাটিটা করেছি কেন? কাটাকাটিটা করেছি এই কারণে যে আপনাকে এই 18 গুণন 3, 3 18 54 বড় বড় সংখ্যাগুলো গুণ যাতে করতে না হয়। 36 গুণন 5 করলে 180 হয়, যেহেতু যেহেতু এগুলো সংখ্যা, তার মানে 54 যে পাশে আছে সেটা ছোট হবে, তার মানে 36 এর 18টা ছোট হবে, হইলো। আবার এখানে যদি আমি গুণ করে দিই 16 আর 12,
16 আর 12 গুণ করতে আপনার সময় লাগবে। 16 আর 12 গুণ করলে কত হবে? 32 শূন্য, এখানে 6 192, এখানে আসতেছে 192। এই দুটো গুণ করলে আসে 192, আর 4 গুণন 31 করলে আসে 4 কে 4 3 4 12 124। তার মানে এই পাশেরটা আসতেছে ছোট, তার মানে 12 এর 4 ছোট। এখন আপনারে 18 গুণন 18 গুণন আপনাকে 12 করতে হচ্ছে, 18 গুণন 12 আর 4 গুণন 36। এই বড় বড় সংখ্যাগুলো যাতে আমাকে গুণ করতে না হয়, গুণ করতে না হয়, তাই আমরা ছোট করে নিছি। যে এখন যদি আমি এটাকে ছোট করে নিতাম তাহলে এখানে হাফ থাকতো, এখানে 3 এর 1 থাকতো, তাহলে ছোট ছোট সংখ্যা গুণ হয়েছে। যে 3 আর 1 গুণ করলে 3, এই পাশে বসলো 3, 2 আর 1 গুণ করলে 2, এই পাশে থাকলো 2। যে পাশে ছোট তার মানে এই পাশেরটা ছোট, সরি এই পাশেরটা ছোট, মানে এই পাশেরটা ছোট হয়ে যাচ্ছে। বুঝেছি? সহজ করার জন্য ছোট করে নিছি, সহজ করার জন্য, তাড়াতাড়ি করার জন্য। করলে না করলে হবে না তা তো না, না করলেও তো করা যাবে, সমস্যা নাই। আপনি ইচ্ছা করলে আপনি না করলেও না করতে পারেন, ইচ্ছা করলে আপনি নরমালিও করে ফেলতে পারেন। ক্লিয়ার আমরা? ওকে, নেক্সট প্লিজ। থ্যাংক ইউ। এই তো আপনারা বুঝে গেছেন। এখন আসেন, বলেন এইবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 18-তে আসছে, 2018 সালে আসছে, এইটা আপনারা করেন। এটা আপনারা একটু অ্যান্সার দেন যে কোন সংখ্যাটি ছোট হবে, এখানকার মধ্যে কোন সংখ্যাটা ছোট হবে, বলেন আপনারা বলেন এখন কোন সংখ্যাটা ছোট হবে। কোন সংখ্যাটি ছোট? চার গুণন হচ্ছে 36, 4 আর 36 গুণ করলে 4 6 24, 3 4 12 আর 144 হয়। 7 গুণন 27 করলে 7 7 49, 7 দ্বিগুণে 14 আর 4 হচ্ছে 18, 189 হয়। ছোট কোনটা হইলো? এটা ছোট হইলো, এই পাশেরটা ছোট। আচ্ছা এই দুটার মধ্যে কে ছোট? এই দুটার মধ্যে কে ছোট? 11, 9 11 99 আর 45 দ্বিগুণে হচ্ছে 90। তার মানে এই দুটার মধ্যে 9 এর 2 ছোট, তাই না? তার মানে আমাদের শেষ পর্যন্ত কি দাঁড়ায়, যে 27-এর 4-এর সাথে কম্পেয়ার হবে 9 এর 2 এর, নাকি? কোনটা অ্যান্সার, কোনটা হবে বলেন, তাড়াতাড়ি অ্যান্সার দেন, কোনটা ছোট? এটা হচ্ছে 36, আর হচ্ছে এটা হচ্ছে 54, কোনটা ছোট হবে? হুম, ক্লিয়ার হইছেন, ক্লিয়ার হইছেন? আগে মানে দুইটার মধ্যে কম্পেয়ার করবেন, কেন পারতেছেন না? সবাইকে পারতে হবে, আল্লাহ, প্রাথমিক নিয়োগ পরীক্ষা সেটা না পারলে কেমনে হবে? 4 গুণন 36, গুল্লু মারলেন, গুল্লু। 4 6 24 আর 3 4 12 আর 2 হচ্ছে 14, 144 এই পেশে। 7 7 49, এখানে গুল্লু, 7 7 49, 7 দুগুণে 14, 14 আর 4 হচ্ছে 18। তো এই দুটার মধ্যে 144 ছোট, তার মানে এই পাশে জয়ী হয়েছে ছোট, ছোট তো চাইছে 27-এর 4। আর এই দুটার মধ্যে এখানে গুল্লু 9 11 99, এখানে গুল্লু 45 দুগুণে 90। তাহলে মানে এই দুটার মধ্যে ছোটকে 9 এর 2, তার মানে এই দুটার মধ্যে এখন আমাদের কম্পেয়ার। তার মানে এই দুটার মধ্যে কম্পেয়ার করলে কি হবে, এখানে গুল্লু যদি মারি 4 4 9 36, এখানে গুল্লু মারলে 27 দুগুণে 54, তাহলে 36 তো ছোট। তার মানে আসলে সবচেয়ে ছোট কে হচ্ছে? 27-এর 4। ক্লিয়ার আমরা? সবাই বুঝেছি? গুল্লু, ওকে। হ্যাঁ, গুল্লু দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝে গেছি। যেহেতু আমরা এইবার আসব
একটু দশমিকের গুণ করি, দশমিকের গুণ শিখি। দশমিক নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, দশমিক নিয়ে কিন্তু দশমিকের গুণ ভাগ এগুলো নিয়ে প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন আসে। দশমিকের গুণ ভাগ নিয়ে নর্মালি আমাদের সব পরীক্ষায় কোশ্চেন আসে। তো এগুলো একটু আমরা করার চেষ্টা করি, যে দশমিকের গুণ ভাগের অঙ্ক কিভাবে করে দশমিকের গুণ ভাগ। খুব সহজ একটা কথা, মনে করেন আপনাকে আমি যদি বলি, আচ্ছা একটা কথা আগে, আপনারা এটা সবাই জানেন কিনা, যে মনে করেন এখানে 0.01 আছে আর 0.01 আছে, এইটা আর এটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? আমাকে এইটা আগে বলেন, এই দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? ইয়েস অর নো, পার্থক্য আছে? এই দুটার মধ্যে পার্থক্য আছে কোনো? হ্যাঁ, লব হরের পার্থক্য সমান হইলে আহ না হইলে সব সময় করা যাবে। পার্থক্য আছে কোনো? না, পার্থক্য নাই। ভেরি গুড। মানে একটা জিনিস মনে রাখবেন, যে মনে করেন আপনাকে আমি যদি বলি 2.01, এইটা মানে হচ্ছে 2.01, 2 হচ্ছে পূর্ণ আর দশমিকের পরে আছে 0.1, এটা আছে। আমি যদি বলি 1.01, তার মানে এক আছে পূর্ণ সংখ্যা, তারপরে 0.1। আর 0.01 মানে কোনো পূর্ণ নাই, জাস্ট 0.1, মানে 0.01 আছে। কিছু যখন থাকে না তার আগে আপনি শূন্য বসাই দিতে পারেন, কিছু যখন থাকে না আপনি তখন একটা শূন্য বসাই দিতে পারেন। এটার এটার কোনো কিছু নাই, এটা শূন্য বসাইলেও কিছু না, না বসাইলেও কিছু না, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। ওকে, ঠিক আছে। এখন এখন কথা হচ্ছে, যদি আমি আমি যদি আপনাদেরকে এই কথাটা বলি যে উম ধরেন দশমিকের অঙ্ক সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে দশমিকের অঙ্ক সবচেয়ে সহজ নিয়মে এইভাবে করে আপনাদের অনেকের মাথা নষ্ট হয়ে যায়। মনে করেন 1.1 আসলো এবং তার সাথে মনে করেন দিল যে 0.02, হ্যাঁ, গুণন দিল মনে করেন গুণন ধরা দিল হচ্ছে 5। মাথাই নষ্ট, বলবে যে কি অঙ্ক এটা, আমি জীবনে পারবো না। হ্যাঁ, জীবনে পারবো না এই অঙ্ক, জীবনে পারবো না। এই এই টাইপের, যে এত দশমিকের, একটা আছে পূর্ণ সংখ্যা, একটা আছে 0.1, একটা আছে 1.1, পারবো না এটা, এরকম না কাহিনী। ভাই কথাটা শুনেন, আপনি এখন থেকে 100% পারবেন, না পারার কিচ্ছু নাই, না পারার একেবারে কিছু নাই। কি করবেন? আগে মনে করবেন এগুলোকে আপনি দশমিক নাই, এগুলোর কোনোটাতেই দশমিক নাই। বলেন তো এটা যদি দশমিক না থাকতো এটাকে কি চিন্তা করতেন আপনি? আপনি এটা চিন্তা করবেন, এটা যদি দশমিক না থাকে তাহলে আপনি কি চিন্তা করবেন? এটা হচ্ছে 11 চিন্তা করবো, তাই না? এটা 11 চিন্তা করবো না? ভাই যা বুঝাচ্ছি সেটা আগে বুঝেন ভালো করে। আপনারা আসেন অ্যান্সার নিয়ে, খালি গ আর সি, গ আর সি এই অ্যান্সার নিয়ে আসেন। আমি যা বুঝাচ্ছি কিছুক্ষণ পরে না বুঝলে কিন্তু খবর হয়ে যাবে। দেখেন 1.1 দশমিক যদি না থাকতো তাহলে হইতো 11। 0.02 এর, 0.02 এর, হ্যাঁ, যদি দশমিক না থাকতো, দশমিক যদি না থাকতো তাহলে হইতো 2, তাহলে হইতো 2। ঠিক আছে, তাহলে এই দুটা যদি আমি গুণ করি আসে হচ্ছে 22, এই দুটা গুণ করলে আসে 22। তার সাথে যে 5 আছে, 5 আমি যদি গুণ করে দিই তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর একে হচ্ছে 11, তার মানে 110 আসে। আপনি এই সংখ্যাটা লিখে ফেলবেন, যে সবগুলা সংখ্যা গুণ করলে কত আসে সেটা আপনি লিখে ফেলবেন, সবগুলা সংখ্যা গুণ করলে কত আসে সেটা আপনি লিখে ফেলবেন। ফার্স্ট কাজ হচ্ছে এটা। ঠিক আছে, ফার্স্ট কাজ হচ্ছে এটা, মানে সবগুলা যদি দশমিক বাদ দিয়ে যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে 11, 0.02, এটা যদি দশমিক না থাকে, দুইটা শূন্য তারপরে 2 মানে হচ্ছে 2, তো 11 দুগুণে 22, তাকে আমি যদি আবার 5 দিয়ে গুণ করি তাহলে 22 গুণন 5 মানে 110, এটা আমি লিখে ফেলবো। ঠিক আছে, এটা কি বুঝছি আমরা? এখন এখন আমি যদি আপনাদেরকে এখন বলি যে এখন আপনি কি করবেন, এখন আপনি যেটা করবেন দশমিকের পরে কয়টা ডিজিট আছে সেটা হিসাব করবেন। এই যে এক মানে, এই যে দশমিকের পরে একটা ডিজিট, আরেকটা ডিজিট, আরেকটা ডিজিট, মোট হচ্ছে দশমিকের পরে 3টা ডিজিট। তাহলে দশমিকের পরে যেহেতু এখানে 3টা ডিজিট আছে, তার মানে 1, 2 এবং 3, 3টা ডিজিট আছে দশমিকের পরে। তারপরে ডান পাশ থেকে 3 ঘর আগে দশমিক বসাবেন, ডান পাশ থেকে 3 ঘর আগে দশমিক বসাইলে দশমিক 1 1 আসে, দশমিক 1 1 0। যেহেতু দশমিকের আগে কিছু নাই আমি একটা শূন্য বসাই দিতে পারি, এবং এইটার অ্যান্সারটা আপনি এভাবে লিখতে পারেন যে 0.11 শূন্য, এটা যেমন লিখতে পারেন।
দশমিকের পরে কয়েকটা অঙ্ক বসার পরে বা কোনো কিছু বসার পরে যদি লাস্টে শূন্য থাকে, এগুলোর কোনো মূল্য নাই। যেহেতু মূল্য নাই, তাই আমি 0.0.11ও বলতে পারি এটার অ্যান্সার। ঠিক আছে, 110 যা কথা, 11.11ও কিন্তু তাই কথা। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, মানে আপনাকে যদি বলা হয় 0.2 আর 0.20 আর 0.200, এগুলো কিন্তু সব একই কথা। মানে এই পরের শূন্যগুলোর কোনো মূল্য নাই। দশমিকের পরে যদি অঙ্ক থাকে, তারপরে শূন্যগুলোর কোনো মূল্য থাকে না। আগের শূন্যের মূল্য আছে, দশমিকের এই যে জাস্ট পরেই পরেই যেই শূন্যটা থাকতেছে। ক্লিয়ার? আমরা বুঝেছি? আমরা এইটা বুঝেছি কিনা? আমাদের আমাদের দশমিকের গুণ কিন্তু আমি একবারে বুঝাই দিচ্ছি। কিছু কিছু জোন আছে খালি এইটার অ্যান্সার নিয়ে পড়ে আছে। খুবই খারাপ এই জিনিসটা। যখন যা পড়াবো এটা যদি ঠিক মতো না বুঝেন, তাহলে কিন্তু খবর হয়ে যাবে। এইখানে এইটার যে অঙ্ক আছে, এই অঙ্ক আমরা কেমনে করব? এইটাকে মনে করব শুধু এক, এটাকে মনে করব শুধু 875। তাহলে 875 আর এক গুণ করলে হয় 875। এইবার দেখবো এটা দশমিকের পরে কয়টা ডিজিট, একটা দুইটা তিনটা। এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এখানে আছে 6টা ডিজিট, এখানে আছে দশমিকের পরে 3টা ডিজিট। তার মানে 6 আর 3 9টা ডিজিট। তার মানে ডান পাশ থেকে 9 ঘর আগে দশমিক বসবে। ডান পাশ থেকে 9 ঘর আগে দশমিক বসবে মানেটা কি? যে এই 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, এই 9 ঘর আগে দশমিক বসলো। মানে কি, যেহেতু এখানে তো 9টা ঘর নাই, এখানে তাই কি করছি, এই যে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, তারপরে শূন্য বসানো শুরু করছি। 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 9 ঘর আগে দশমিক বসাই দিছি। তার আগে কিছু নাই জন্য একটা শূন্য বসতে পারে। তারপরে শূন্যের পরে মানে আমাদের এখানে দশমিক আসতেছে 1 2, মানে শূন্য আসতেছে 1 2 3 4 5 6, ছয়টা শূন্য। কোথায় আছে 6টা শূন্য? 1 2 3 4 5 6টা শূন্য আছে, তারপরে 8 7 5, গ নাম্বার হবে অ্যান্সার। বুঝছি আমরা? হুম, ঠিক আছে, ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখানে দেখেন, এখন আমরা আমরা যদি বলি 0.2, 0.5, 0.4, এর মান কি হবে? আমি মনে করবো যে কোথায় শূন্য, দশমিক নাই নাই, আমি দেখতেই পাচ্ছি না, দশমিক হারাই গেছে। আপনি মনে করবেন দশমিক হারাই গেছে, কোথাও একজন হারাই হারাই গেছে, দাওয়াত খেতে গেছে সে দশমিক। এখানে মনে করবেন যে এখানে 2 আছে, এখানে মনে করবেন এখানে 5 আছে, তাহলে 2 গুণন 5। তবে এখানে মনে করবেন এখানে 4 আছে, 2 গুণন 5 গুণন 4, গুণ করে দিব। 5 2 গুণে 10, 4, তার মানে 4 10 40। ঠিক আছে, 4 10 40 হয়ে গেল। আমি দশমিক তো দেখতেই পাচ্ছি না, এগুলো দশমিক নাই। মানে একে আমি চিন্তা করছি 2, একে চিন্তা করছি 5, আর একে চিন্তা করছি 4। 4 5 20, 20 2 40, এটা খালি আমি চিন্তা করলাম। ঠিক আছে, এতটুকু চিন্তা করার পরে এই 40 যে লিখলাম, কিন্তু দশমিক এখানে দশমিকের পরে একটা ডিজিট একটা ডিজিট একটা ডিজিট, মোট 3টা ডিজিট আছে। তাই ডান পাশ থেকে আমি সংখ্যা গুণানো শুরু করলাম। 1 2 3 ঘর আগে একটা দশমিক বসবে, কারণ দশমিকের পর 3টা ডিজিট আছে, 3 ঘর আগে একটা দশমিক বসলো। কিছু যেহেতু সামনে নাই, শূন্য একটা সামনে দিব। তাহলে 0.040, এটা যা কথা, 0.04ও তাই কথা, কারণ লাস্টে শূন্য মূল্য নাই। তাই 0.04, খ নাম্বারটা হবে অ্যান্সার। বুঝছি আমরা? খ নাম্বার হবে অ্যান্সার। এটা কিন্তু 0.004 হবে না। একজন লিখছে 0.004, ভুল অ্যান্সার। সি দিয়েছে, যারা সি দিয়েছেন ভুল অ্যান্সার। 0.004 হবে না, 0.04 হবে। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? আপনি তো মনে করবেন না এটা মামার বাড়ি গেছে, দশমিক গুলা মামার বাড়ি গেছে। এখানে 2 আছে, এখানে 5 আছে, আর এখানে 4 আছে। তাহলে 2 আর 5 গুণ করলে 10, 4 10 হচ্ছে 40। তারপরে আমি দশমিকের পরে 1 ডিজিট 2 ডিজিট 3 ডিজিট, দশমিকের আগে 3 ডিজিট দিব, মানে কি 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর আগে দশমিক দিব, শেষ, কাহিনী শেষ। ক্লিয়ার? ওকে। ওকে,
আচ্ছা, আরো একখান আছে, দেখা যাক। এইবার বলেন, এবার অ্যান্সার কি হবে? কি হবে সবাই? দশমিকের খিদা লাগছে। লিলি, বলেন বলেন বলেন। এবার কিন্তু শূন্যগুলা দেয় নাই, তার মানে এখানে 2 আছে, এখানে 2 আছে, 4 হবে গুণফল। এরপরে দশমিকের পরে এখানে আছে 2টা ডিজিট, এখানে আছে 1 2 3টা ডিজিট, মোট আছে 5টা ডিজিট। তার মানে একটা ডিজিট, 2টা ডিজিট, 3টা ডিজিট, 4টা ডিজিট, 5টা ডিজিট। তার আগে একটা দশমিক দিব, তাহলে কত হইলো? 1, এই দশমিকের পরে 4টা শূন্য, তারপরে 4, দশমিকের পরে 4টা শূন্য, তারপরে 4। এটা হবে খ নাম্বার অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? হুম, 2 2 4, এবং কয়টা মোট ডিজিট আছে? 5টা। তারপর 5 ডিজিট আগে দশমিক বসবে, 1 2 3 4 5। ওকে, ঠিক আছে। এবার বলেছে স্কয়ার করতে, পারা যাবে? দেখেন, 0.01 গুণন 1, কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে তো ওই জিনিস সংখ্যাই থাকে। তার মানে 0.01 গুণন 1 করলে তো ওইটাই থাকবে, তার স্কয়ার করতে বলছে। তার মানে 0.01 গুণন 0.01, তার মানে 1 আর 1 গুণ করলে তো একই থাকে। এখানে দশমিকের পরে 2টা ডিজিট, এখানে দশমিকের পরে 2টা ডিজিট, মোট 1 ডিজিট, 2 ডিজিট, 3 ডিজিট, 4 ডিজিট। তার আগে একটা দশমিক বসাই দিব, কিছু নাই জন্য শূন্য বসাই দিব। 0.3টা শূন্য, তারপরে 1। ঘ নাম্বার হবে অ্যান্সার, ঘ নাম্বার হবে অ্যান্সার। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে মানে কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে তো ওই সংখ্যাই থাকে, কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাই থাকে, 1 দিয়ে গুণ করলে তো আর চেঞ্জ হবে না। তার স্কোয়ার করা মানে কি? 0.01-এরই স্কোয়ার, স্কোয়ার মানে ওই সংখ্যাটাই 2 বার গুণ করা। যেমন আমি যদি বলি 5-এর বর্গ বা স্কোয়ার করা কি জিনিস, তার মানে 5কে 2 বার গুণ করা, 5 আর 5 গুণ করলে 25 হয়। 3-এর স্কোয়ার করবেন, তাহলে 3 গুণন 3 করলে 9 হবে। এটাই হচ্ছে স্কোয়ার। হ্যাঁ, আপনাদেরকে এই প্রশ্নগুলোর সাথে আরো কিছু প্রশ্ন অ্যাড করে দিয়ে আপনাদেরকে পিডিএফ দিব আমরা। ঠিক আছে, পিডিএফ দিব। সেই পিডিএফটা কিভাবে পাবেন নেক্সট ক্লাসে আমি বলে দিব, এবং নেক্সট ক্লাস থেকে পিডিএফ গুলো পাওয়া শুরু করবেন। ঠিক আছে, প্র্যাকটিস করা শুরু করতে পারবেন নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ। ওকে। আর সার বানানটা এটা কি? স্যার আবার এটা বুঝি নাই। ওকে, ঠিক আছে, বলতেছি। আপনারাই বলেন, কোনো সংখ্যাকে ওই ওই 1 দিয়ে গুণ করলে কি পাওয়া যায় সেটা বলেন। হ্যাঁ, অনেকেই বুঝে নাই, ভেরি গুড, এই তো সুন্দর লাগছে আমার। 0.01-এর এইটার উপরে স্কোয়ার বলেছে। আমি একটা জিনিস জানতে চাই, এই যে এখানে কোনো সংখ্যাকে 1 দিয়ে যদি গুণ করি, 1 দিয়ে যদি আমি গুণ করি, ওই সংখ্যাটাই থাকবে না? তার মানে ভিতরের জিনিসটা তো ওইটাই থাকবে, তারই উপর স্কোয়ার করা। তাহলে কোনো জিনিসের স্কোয়ার করলে কি হবে? এই জিনিসটা, এই জিনিসটা মানে তো 0.01, তাই না? তাহলে এই জিনিসের স্কোয়ার মানে কি? এই জিনিসটাই 2 বার গুণ, 0.01 গুণন 0.01, ওই জিনিসটাই 2 বার গুণ। স্কোয়ার করা মানে কোনো কিছুর স্কোয়ার করা মানে ওই জিনিসটাই 2 বার গুণন, 0.01 গুণন 0.01, এই জিনিসটাই 2 বার গুণন। স্কোয়ার করার কথাটার মানে এটাই হচ্ছে এটা, স্কোয়ার মানেটাই হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে 0.01 যে আছে, তাকে যদি আমি 0.01 দিয়ে গুণ করি, 1 আর 1 গুণ করলে 1 হবে। আর এখানে দশমিকের পরে 2টা ডিজিট, এখানেও 2টা ডিজিট, 4টা ডিজিট। তার মানে এখানে একটা ডিজিট তো আছে, তবে 2 3 4, 4টা ডিজিট আগে দশমিক বসবে, কিছু না, এই জন্য একটা শূন্য বসাবো। তারপরে দশমিক শূন্য, তিনটা তিনটা শূন্য, তারপরে 1। এই হবে অ্যান্সার। বুঝতে পেরেছি? অল ক্লিয়ার স্যার? স্যার এমন টাইপ আরো কয়েকটা করান। ওকে, ঠিক আছে, করাবো, সমস্যা নাই। আপনারা আপনারা সবাই সবাই একটু লিখে ফেলেন তো, দেখি আপনারা পারেন কিনা। এটা 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 একটু লিখেন তো। ধরেন 3.3, 3.3, তার আহ এটার সাথে আপনারা গুণ করবেন 0.2 এর স্কোয়ার গুণ করবেন।
দেখি কে কে পারেন, একটু আমাকে জানান। 3.3 তাকে 0.2 এর স্কোয়ার দিয়ে গুণ করবেন। দেখি কে কে পারেন। ইদানিং ওয়াও বলেন না কেন? ওয়াও বলবো, বোর্ডে ক্লাসের সময় ওয়াও হবে। ওয়াও ওয়াও বলবো নি, সমস্যা নেই। আজকে ছুটি দিবেন কখন? এই যে ছুটি ছুটি। হ্যাঁ, এক কোথায়, এক এক দিয়ে কোনো কোনো সংখ্যাকে 5 গুণন 1 মানে 5 না। পৃথিবীর যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাই থাকে, এক ভ্যানিশ হয়ে যায়। কোন সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে ওই 1 ভ্যানিশ হয়ে যায়। 5কে 1 দিয়ে গুণ করলে 5 হয়। এক কোথায় গেল? এক উড়ে গেছে, এক উড়ে গেছে। পৃথিবীতে যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে, 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটা হয়, একটা উড়ে যায়, এক আর থাকে না, এক ভ্যানিশ হয়ে যায়। এই জন্য এক এক উড়ে গেছিল। ঠিক আছে, আচ্ছা কয়েকজন তো অ্যান্সার দিয়েছে, দেখা যাক কি বলি। এখানে 3.3 আর 0.2 এর স্কোয়ার আছে। 0.2 দিয়ে স্কোয়ার মানে কি? 0.2 গুণন 0.2 স্কোয়ার মানে হচ্ছে 2 বার গুণ। তাহলে কি হবে? 2 আর 2 গুণ করলে হয় 4। এখানে দশমিকের পরে একটা ডিজিট, এখানে একটা ডিজিট, 1 আর 1-এ 2টা ডিজিট। তার মানে এই ডান পাশ থেকে 2 ঘর আগে দশমিক বসবে, 1 ঘর 2 ঘর, কিছু নাই যেহেতু। তারপরে এখানে একটা দশমিক বসাইলাম, কিছু নাই জন্য একটা শূন্য বসাইলাম। তারপরে এখানে এটার মান হচ্ছে 0.04। এখন এইটাকে যদি আমি এটা দিয়ে গুণ করি, আল্লাহর ওয়াস্তে গুণ করি, যে আমি তো এখানে দশমিক দেখতে পাবো না, গুণ করার সিস্টেম হচ্ছে আমি দশমিক চোখে দেখবো না। 33 আছে আর এখানে 4 আসে, এইটুকুই আমি দেখবো শুধু। 33 আর 4 গুণ করবো, তাহলে 3 সাইডে 12, 3 সাইডে 12 আর একে হচ্ছে 13, 132। তারপরে এখানে আমি 132 লিখবো। লিখার পরে দশমিকের পরে 1 ডিজিট, 2 ডিজিট, 3 ডিজিট, মোট হচ্ছে দশমিকের পরে 3 ডিজিট আছে। এখানেও 3 ডিজিট আগে দশমিক বসাবো, 1 2 3, 3 দশমিক আগে আমি একটা দশমিক বসাইলাম, কিছু নাই জন্য একটা শূন্য বসাই দিলাম। 0 দশমিক, এই তো সবাই পারছে। আখি ভুইয়ান, হ্যাঁ, তারপরে নিশাত, অ্যাংরি বার্ড সাথী, আশা বিল্লা, হ্যাঁ, শম্পা পারভিন, আরিফিন ইভা, জেরিন, ওকে, ভেরি গুড, অসাধারণ। হুম, সবার ভুল হয়নি তো, ভেরি গুড। ফাতেমা ইসলাম, পীযূষ সরকার, লিসা, মরিয়ম, নাদিরা, ভেরি গুড, অসাধারণ অসাধারণ অসাধারণ, 100%। ত্রিদীপ, এই উপরে তো অনেক আছে, এত এত পড়তেই পারবো না, প্রচুর সুন্দর, বুঝছি আমরা। অস্থির অস্থির, আপনারা পারেন পারেন। নাউজুবিল্লাহ, একজন বলছে তাও বুঝি নাই। আচ্ছা, কি বুঝিন নাই? হে, বুঝি নাই, বুঝি নাই বলছে একজন। আচ্ছা, স্যার আপনার ক্ষুধা লাগে না? ক্ষুধা, আরেকজন ঠিক করে দিছে, মানে আমার আমার খুব মজা লাগলো আর কি। একজন লিখছে যে আপনার ক্ষুধা লাগে না, ক্ষুধা লাগে না। আরেকজন ঠিক করে দিলেন, আপনি বলছেন ক্ষুধা, মানে একটু ইয়াটা ঠিক করে দিলেন আর কি। এটা 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 একটা মারাত্মক হলো আর কি, মারাত্মক, দুইজন দুইজনকে ঠিক করে দিলেন। খুব আমি খুশি হইলাম দুইজনের বানান টানান দেখে। একজন একজন লিখলেন যে ক্ষুধা লাগে না, আরেকজন লিখলেন যে ক্ষুধা ঠিক করে দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, শুনেন, ওকে। আমরা আমরা এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে যে, আহ, দেখেন, ধরেন আপনাকে আমি যদি বলি 0.3 এর উপরে আপনাকে 2 দি পাওয়ার 3 আছে, এটা মানে কত? হ্যাঁ, 0.3 এর উপরে 3 আছে, তাহলে এটা মানে কত? এটা কিভাবে করে বুঝবেন? হ্যাঁ, 0.3 এর উপরে 3, এই যে পাওয়ার যত থাকে, পাওয়ার মানেটা কি? হ্যাঁ, পাওয়ার মানে কি আসলে? পাওয়ার মানে হচ্ছে 0.3 গুণন 0.3 গুণন 0.3, মানে পাওয়ার 3 মানে হচ্ছে, মনে করেন আপনাকে যদি বলি 2 এর উপর 3 মানটা কি, 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 2 3 বার গুণন হবে, 2 কে 3 বার গুণ করতে হবে, 2 কে 3 বার গুণ করতে হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, 2 কে 3 বার গুণন। যদি আমি বলি যে
আমি যদি বলি আপনার হচ্ছে 4 এর পাওয়ার 3, 4 এর পাওয়ার 3, তার মানে 4 3 বার গুণন হবে। যদি আমি বলি a এর পাওয়ার কিউব, তার মানে a 3 বার গুণ হবে। বুঝছি কি আমরা? পাওয়ার মানে হচ্ছে, মনে করেন আমি যদি বলি a এর পাওয়ার 5, মানে হচ্ছে a 5 বার গুণ হবে। যেটা পাওয়ার থাকে, যেটার উপরে পাওয়ার থাকে, ওই জিনিসটাই অতবার গুণ হয়। এটা হচ্ছে সিস্টেমটা, হচ্ছে এটা। এটা কি বুঝেছি? এই কথা কি বুঝেছি? আপনাদের একটা বড় প্রবলেম আছে, এই প্রবলেম যদি দূর না করেন, আমি একটা জিনিস বলতেছি, আপনারা কিন্তু শিখতে পারবেন না। একটা বড় প্রবলেম আছে। আমি যখন আপনাদের শিখাই তখন নিজেরা অঙ্ক করার চেষ্টা করেন। a⁵ মানে যে 5টাই এ গুণন, এইটা যারা জানেন না তারা কিন্তু বিপদে পড়বেন। আমি বারবার করে বলি, যখন আমি শিখাই সেটা কিন্তু ভালো করে শিখে নিতে হবে, সেটা শিখে নিতে হবে, এটা শিখতে হবে। খালি উত্তর বের করাই কিন্তু শেষ নয়, শুধু উত্তর বের করাই কিন্তু শেষ কথা নয়। আমি যখন শিখাচ্ছি প্রত্যেকটা জিনিসের মূল্য আছে, মূল্য দিতে হবে। যে আপনাকে আমি যদি বলি যে x⁴, এই কথাটার মানে হচ্ছে 4 বার এক্স গুণন। পাওয়ার যেটা থাকে সেই জিনিসটা যার উপরে পাওয়ার থাকে ওইটা হচ্ছে অতবার গুণ হয়, অতবার গুণন হয়, অতবার গুণ হয়। আপনাদেরকে আপনাদেরকে মজার কথা বলি, এটা কি বুঝছেন আপনারা? এটা কে কে বুঝছেন? x⁴ মানে যে 4 বার এক্স গুণন, এটা কে কে বুঝছেন? যারা বুঝছেন বুঝছি লেখেন, যারা বুঝি নাই তারা বুঝি নাই লেখেন। আমি একটু জানতে চাই, x⁴ মানে যে 4টা এক্স গুণন, এটা কারা কারা বুঝছেন, কারা কারা বুঝেন নাই, এটা আমাকে একটু জানান। এটা কারা কারা বুঝছেন, কারা কারা বুঝেন নাই? x⁴ মানে 4টা যে এক্স গুণন, কে কে বুঝছেন, কে কে বুঝেন নাই, তাড়াতাড়ি আমি লিখতে বলতেছি। কে কে বুঝছেন? যারা বুঝছেন তারা বুঝছি বলে লেখেন, যারা বুঝেন নাই তারা বুঝেন নাই লেখেন। বুঝছেন আপনারা? হুম। তাহলে এক্স এর পাওয়ার যদি এক্স এর পাওয়ার যদি 6 থাকতো, তাহলে কয়টা এক্স গুণ হইতো? 6টা এক্স গুণ হইতো। 3 4 5 6টা এক্স গুণ হইতো। 1 2 3 4 5 6টা এক্স গুণ হইতো। দেখেন আপনাদের পরীক্ষায়, এই যে দেখেন কত কত কাহিনী শুনেন। আমি আমি খালি একটা জিনিস আমি আপনাদেরকে শিখাচ্ছি যে আপনারা কত কি রকম জিনিস মিস করেন। দেখেন আপনাদের পরীক্ষায় ধরেন আসলো x⁴ গুণন x⁴ এটা মানে কত? আপনি আপনি মনে করেন শিখেন নাই, কিন্তু আমার এই ক্লাস করছেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, x⁴ এর উপর কিউব মানে কি? 3টা এক্স গুণন, 3টা এক্স গুণন। x² মানে কি? 2টা এক্স গুণন, এই গুণন তো এই গুণন। x² মানে কি? 2টা এক্স গুণন। তাহলে এখানে মোট কয়টা এক্স গুণন আছে? 5টা এক্স গুণন, মানে কি x⁵ হবে। তাহলে কি আপনি কোনোদিন x⁵ ভুল করে অ্যান্সার দিবেন? এটা তো ম্যাক্সিমাম x⁵ অ্যান্সার দিয়ে চলে আসবে। কথাটা কি বুঝেন নাই এখনো? দেখেন, x³ মানে হচ্ছে 3টা এক্স গুণন, x² মানে হচ্ছে 2টা এক্স গুণন। তার মানে টোটাল এখানে কয়টা এক্স আছে? কয়টা এক্স গুণ আকারে আছে? 5টা এক্স গুণ আকারে আছে। x⁵ কিন্তু অ্যান্সার হবে। কিন্তু অপশনের মধ্যে প্রথম অপশন দেওয়া থাকবে x⁵, যেটা বেশি জন দিয়ে আসবে। কেউ কেউ দিয়ে আসবে x⁹, কিন্তু আপনার অ্যান্সার সঠিক হবে x⁵। তাহলে আপনি যে এই যে আপনারা যে কথা ঠিক মতো করে শুনেন না অনেকে, তাহলে আপনারা কি চান্স পাবেন? আপনি আপনি কি পরীক্ষা পরীক্ষা ভালো করবেন কেমনে? পরীক্ষা ভালো করার জন্য তো এই সূক্ষ্ম কথাগুলো শুনতে হবে ভালো করে। যে x³ মানে 3 বার এক্স গুণন, এটা যখন বলছি মাথার মধ্যে নিতে হবে। x² মানে তার মানে 2টা এক্স গুণন, এখানে গুণন আছে, তাহলে কয়টা এক্স গুণ হইলো মোট? তাহলে 3 আর 2 5টা এক্স গুণ হইলো। 5টা এক্স গুণকে কিভাবে করে আমরা লিখি? x⁵ আকারে লিখি। কথা কি বুঝি নাই আমরা? বুঝছি কেউ কথাটা? এই জন্যই যদি এইখানে যদি এই যে বেস যদি একই থাকে, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, গুণ থাকলে পাওয়ারে যোগ হয় কেন? কথা হচ্ছে গুণ থাকলে পাওয়ারে যোগ হয় কেন? গুণ থাকলে পাওয়ারে যোগ হয়, এটা কেন? এটার কারণ হচ্ছে এটা। এখন বুঝছেন গুণ থাকলে পাওয়ারে যোগ হয় কেন? সূচকের নিয়ম এটা। গুণ থাকলে পাওয়ারে যোগ হয়, কেন যোগ হয়? খালি সূচকের নিয়ম দিলে হবে? সূচকের নিয়মে গুণ থাকলে পাওয়ারে যোগ হয়, এরকম করে কয়টা নিয়ম মনে রাখবেন। বেসিক জিনিস যখন, বেসিক নিয়ম যখন শিখবেন তখন কিন্তু হুম তখন কিন্তু আর সমস্যা থাকবে না। ওকে, ঠিক আছে। পাওয়ারে পাওয়ারে যোগ করতে হয়, হ্যাঁ, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ করতে হয় একই জিনিসের জন্য। আচ্ছা, একটা জিনিস বললো আবার যে 3.3 গুণন 0.2 এর স্কোয়ারটা বুঝি নাই। এটা আগে বুঝাই দিই, তারপরে পরের অঙ্কটা করি। কেন বুঝেন নাই?
আপনি কেন বুঝেন নাই? আপনি বুঝেন নাই যে এতে আমি কষ্ট পেয়েছি। আপনি এইভাবে করেন, তাহলে নেন আরো আরেকভাবে করাই দিই। 3.3 0.2 এর স্কোয়ার, কথাটার অর্থ হচ্ছে 0.2, এটা কি 0.2 গুণন 0.2, তাই না? স্কোয়ার মানে কি? একই জিনিস দুইবার গুণ করা, মানে 0.2 গুণন 0.2। এটা গুণ করলে কি হবে? 2 দ্বিগুণে 4 হবে। এইটা আমি যদি দশমিক নাই, ভ্যানিশ হয়ে গেছে চিন্তা করি, তাহলে 2 দ্বিগুণে 4, দশমিকের পরে একটা ডিজিট, দুইটা ডিজিট আছে, তার মানে ডান পাশ থেকে দুইটা ডিজিট আগে দশমিক বসবে। তার মানে একটা ডিজিট, দুটা ডিজিট আগে দশমিক বসলো, তার মানে এইটা মানে হচ্ছে 0.04। তার মানে এই দুটা গুণ করলে আসে 0.04, 0.04। এই তো। এখন 33 কে 3.3 কে 0.04 দিয়ে গুণন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি হবে? 33 গুণন 4 করে দিবেন, 3 এ 4 12, আর 3 4 12 আর 1 13, 132। এই যে 132 লিখে দিবেন, কারণ আপনি তো এগুলাকে দশমিক ছাড়া চিন্তা করবেন সবসময়। দশমিক ছাড়া কি হচ্ছে? এইটা দশমিক ছাড়া হচ্ছে 33, এটা দশমিক ছাড়া হচ্ছে 4, 004 মানে 4। 33 আর 4 গুণ করলে 132 হয়। দশমিকের পরে একটা ডিজিট, দুটা ডিজিট, তিনটা ডিজিট আছে, তাহলে 3 ঘর আগে দশমিক বসবে, তাই 0.132 হবে অ্যান্সার। বুঝি নাই আমরা? এটা একটু বুঝতে চাই, আমি বুঝতে চাই ভাই, ভাই একটু বুঝতে চাই, আপনার কি বুঝি নাই? এটা যে যে বললেন যে বুঝি নাই, হ্যাঁ, রোজিনা আক্তার, আপনার কাছে একটু আমি জানতে চাই, এখনো কি বুঝি নাই নাকি? আপনারা কি এখনো আছেন? কারা কারা বুঝেন নাই এখনো? একটু জানতে চাই, বুঝছেন? টাইম। ওকে, ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি। হ্যাঁ, বুঝে গেছে। এখন 0.3-এর উপরে কিউব যে দিয়েছিলাম, কিউব কিউব দিলে কি জানি হবে? ওইটাই 3 বার গুণ হবে না? 0.3 গুণন 0.3 গুণন 0.3 হবে, 3 বার গুণ হবে, ওই একই জিনিস, একই জিনিস 3 বার গুণ হবে। তার মানে 0.3-কে একবার যদি 0.3 দিয়ে গুণ করি, 3 আর 3 গুণ করলে 9, দশমিকের পরে একটা ডিজিট, দুইটা ডিজিট, তার মানে 2 ঘর আগে দশমিক বসবে, মানে একটা, দুইটা, 2 ঘর আগে দশমিক বসাবো, কিছু নাই জন্য শূন্য, শূন্য, শূন্য বসাইছি। তার মানে 0.3 আর 0.3 দুইটা 0.3 গুণ করলে 0.09 হয়, আর একটা 0.3 আবার যদি আমরা গুণ করি, তার মানে কি আসতেছে? 3 9 হচ্ছে 27। এখানে দশমিকের পরে 1 2 তিনটা ডিজিট, তার মানে 1 2 তিনটা, 3 ঘর আগে দশমিক বসবে, কিছু নাই জন্য একটা শূন্য বসাই দিতে পারি, তারপরে 0.027। একজন লিখছে টাইমে সমস্যা, টাইমটা একটু আগাই দিলে ভালো হয়, আরেকজন বলছে না, এটা টাইমে ঠিক আছে, মারামারি শুরু, মারামারি শুরু করে দেন একবারে। কিসের মানে কমেন্টের মধ্যে মারামারি শুরু করেন না, এটা টাইমে ঠিক আছে। যারা বুঝে নাই রেকর্ড দেখে বুঝে নেবে। হ্যাঁ, মিন্টু মিন্টু চৌধুরী একটু। ওকে, আজকের আজকের ক্লাস এখানেই শেষ করে দিব। 12টার বেশি ক্লাস হবে না। শুনেন, প্রতিদিন 1.5 ঘন্টা মিনিমাম ক্লাস হবে, 1.5 ঘন্টার ক্লাস হবে। হ্যাঁ, আজকে আজকে তো প্রথম ক্লাস, আজকে এমনি একটু গল্প স্বল্প বেশি করছি। আহ মানে পৌনে সোয়া 10টার দিকেই ক্লাস হবে। তবে আপনাদেরকে আমি বলবো, আপনাদেরকে যদি ভালো করতে হয় একটা কথা বলবো, ক্লাস শেষ করেন, স্যার আর মাথায় নিতে পারতেছি না, স্যার এই এই জিনিসটা কালকে করাইন, এগুলো কথা বললে চান্স পাবেন না, আমি কয়ে দিতেছি। আপনি এই এই জিনিসটা মাথায় রাখেন, আপনি যদি ভালো করতে চান এইসব বলা বলি বন্ধ করতে হবে, যে স্যার আজকে আর নিতে পারতেছি না, আজকে ঘুম ধরছে, ক্ষুধা লাগছে, হ্যাঁ আমি ইয়ে করতে পারবো না। এইটা না, এটা আমি আমি শেষ করে দিব। ভাই আমি যদি শেষ করি আগে, আমার তো ভালো লাগবে নাকি? যে আমি মানে আমার তো ভালো লাগার কথা, কিন্তু আপনাদের এই জিনিসটা থাকতে হবে যে না, পড়ান আপনি, যতক্ষণ আছেন আমি পড়ান। ঠিক আছে, নেক্সট দিন শিখাবো। আজকে আজকে আমি জাস্ট টপিক, যেহেতু আজকে প্রথম প্রথম ইয়েটা ইয়ে ছিল। হ্যাঁ, এই যে দোহা বলছে 2 ঘন্টা ক্লাস হলে ভালো হয়, ভেরি গুড। আগামী দিন ভাগ শেখাবো।
শরীফুল বলছে যারা বারবার বলে বুঝি নাই তারা রেকর্ডেড ক্লাস করে নিয়েন। আচ্ছা না ভাইয়া, মানে একটা কোর্স করতেছে বা ইয়ে করতেছে, আমি তো আপনাদের সময়টা দেখবো যে হ্যাঁ সময় যদি অনেক যখন আগায় আসবে তখন না হলে একটু দ্রুত যাব। কিন্তু আমি আমি একটা জিনিস বলবো যে একজন বুঝে নাই বললে ওকে সবাই, মানে আপনাদের একটু সহনশীল হইতে হবে। যত সহনশীল হবেন আপনাদের জন্য দেখবেন লাইফটা অনেক ইজি হয়ে গেছে। যে আরেকজন বুঝে নাই আর আপনি মনে করতেছেন যে ওরা বোর্ড, হ্যাঁ যে বুঝে নাই তাকেও সহনশীল হইতে হবে, যে তাড়াতাড়ি বুঝে তাকেও সহনশীল হইতে হবে, তাহলে দেখবেন যে সবাই শিখতে পারবেন। শিখতে পারাটা খুব জরুরি। ভেরি গুড রিনা, রিনা ভুইয়ান উনিও বলছে হইলে ভালো হয়। ভাই আগামী দিন করাবেন মৌলিক সংখ্যা দশমিকের ভাগ, আগামী দিন করাবো। ওকে, ভগ্নাংশের ভাগ আর মৌলিক সংখ্যা ওকে করাই দিব, আগামী দিন ইনশাআল্লাহ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরশুদিন দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।